আমি চাই সবাই মিলে এই কাজটা করুক, তাহলে সবাই কোটি কোটি পাবে, কোটিপতি হয়ে যাবে সবাই, তাই না? তাহলে আমাদের অন্তত এত চাপ নিতে হবে না, কোথায় এই হলো ওই হলো সেই হলো। সবাই মিলে করলে ভালো তো, প্রফিট থাকলে বিজনেস ভালো চললে তো সবারই ভালো হবে বলো। ইনকাম গ্রোথ যেই সময়টাই গেল খুব তাপ, হ্যাঁ আমরা একটা জায়গায় হাঁড়ি বসিয়েছি, পরের দিন দেখছি হাঁড়িটা ভেঙে ফেলে দিয়েছে। আদৌ সেই জায়গায় কোনো লোকের কাজেও আসে না, লোক বসে না, দাঁড়ায় না, কিছুই না। বুঝেছো কেন ওটা থাকবে? ওরা জল খাচ্ছে, মার খেয়েও তোমার কাছে আসে, আমাদের কাছে আসে, ওর জন্যই ওরা কুকুর, ওরা মানুষ নয়। রিয়াশীল বলছে, আমি আমি পাশ থেকে একটু কারেকশন করে দিলাম, একটু ইন্টারঅ্যাক্ট করলাম, বললাম ওটা শুধু রিয়াশীল হবে না, ডক্টর রিয়াশীল হবে, নামটা তো পুরো বলতে হবে। রিয়াশীল অনেক আছে, ডক্টর রিয়াশীল বলতে হবে। একজন 3বার 4বার হয়তো হর্ন দিয়েছে, ও হয়তো উঠতে তার ক্ষমতাটা ছিল না, উঠবো ওঠেনি বলে ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিয়েছে। দুস্থ, হয়তো তার 3 দিন পেটে খাওয়ার নেই, তার কাছে গেলে না এখানে কিছু লাভ নেই। আমরা ওইটা দেখবো আগে, তাই না? প্রফিটটা আমার কোথায়? তুমি ধরো একটা ফ্ল্যাটে থাকছো মানে তুমি বড় লোক, আর যে ধরো চালির টালে থাকছে সে হচ্ছে দুস্থ লোক, তাকে যা খুশি তুমি তাই বলতে পারো, তার আত্মসম্মান মান মর্যাদা কিছু নেই, কিন্তু কাজটা একই, তুমিও মানুষ, তুমিও ভাত খাও, সেও ভাত খায়। আমি এদেরকে কখনোই কুকুর বলি না, সত্যি কথা বলতে আমি এদেরকে বাচ্চা বলি। রাস্তায় থাকা পাড়িয়াদেরকে আমরা কুত্তা বলি, কিন্তু যাদের ফ্ল্যাট আছে, নিজস্ব বাড়ি আছে বা বাংলো আছে, তাদের বাড়িতে যে পাড়িয়ারা থাকে বা কুকুর থাকে, তাদেরকে কুকুর বা অন্য কোনো নামে ডাকলে কিন্তু খুব রাগ করে। তাদের নিজস্ব একটা নাম আছে এবং তার মালিক বলে যে এ আমার সন্তানের মতো, কিন্তু সেই মালিকই যখন রাস্তায় বেরোয় সেই রাস্তায় থাকা কুত্তাদেরকে দেখতে পায় না, ডান্ডা মারে, খাবার ছুঁড়ে দেয়। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টটা না আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না, ভৌতিক না, প্রথমেই বলে দিই, খুব ইনফরমেটিভ এবং মোটিভেশন। ডক্টর রিয়াশীল একজন ভারতরত্ন পাওয়া মানুষ, সে আমাদের কেকে পডকাস্টে এসে এমন এমন কিছু কথা বলেছে না, শুনতে খুবই খারাপ লাগে যে আমাদের সমাজ এতটাই নিম্নতম, এতটাই নিম্নতম। বেশি কিছু বলবো না, মানে কিছু বলারও নেই। যাই হোক, ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা নাম্বারও দেওয়া আছে। যদি আপনাদের মনে হয়ে থাকে যে এই রাস্তায় থাকা পাড়িয়া, বা আমরা বাচ্চা বলে থাকি, বা আপনারা যাদের কুত্তা বলে থাকেন, রাস্তার কুত্তা, তাদের জন্য যদি একটু অন্ন জোগাড় করতে পারেন বা ডোনেট করতে চান, মনে চান, 1 টাকা 2 টাকা যেমনি আপনাদের সামর্থ্য আপনারা দিতে পারেন। নাম্বার সব কিছু ডেসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। ডাইরেক্ট রিয়াদির কাছে যাব বা রিয়া ম্যামের কাছে যাব, যে নাম্বারটা আবারও ব্লিকিং করছে, সেই নাম্বারে আপনাদের স্টোরি বা ধরুন কিছু গল্প বলতে চান বা কিছু স্টোরি বলতে চান, স্টোরি গল্প একই হয়ে যায়, কিছু এক্সপিরিয়েন্স বলতে চান, মানে আজকের যে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে এটা যদি না শোনেন তাহলে পডকাস্টটা আপনারাই নিজস্ব মিস করবেন, সেই সব যদি বলতে চান বা কোনো স্পিরিচুয়াল হেল্প যদি চান, এই নাম্বারে একটু কল করে নেবেন, কথা বলে নেবেন, আর ডাইরেক্ট ডক্টর রিয়াশীলের কাছে। থ্যাংক ইউ। দিদি কেমন আছো? খুব ভালো আছি। আর তোমার একটা প্রতিষ্ঠান আছে, ওই ব্যাপারটা একটু বলো, কারণ এই প্রতিষ্ঠানটা কিন্তু সাধারণ প্রতিষ্ঠান না, তো সেটার ব্যাপারে একটু বলো। দেখো আমি তো নর্মালি সোশ্যাল ওয়ার্ক করি, ঠিক আছে, তো অনেকদিন আগে থেকে করি, এটা মানে কি বলতে পারো একটা ইনবর্ন হয়েছে, কারণ আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি বলেই শিখেছি, ওরা ছাড়া আমি যে হুট করে চলে এসেছি তা না, ওদেরকে আমি দেখেছি প্রচুর মানুষকে হেল্প করতে 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 সেটাও আমাদের মনে এসছে, এসে এসে জিনিসটা এসছে। তা আমার প্রতিষ্ঠান হচ্ছে হেল্প অ্যান্ড প্রোটেকশন অর্গানাইজেশন, যেখানে নর্মাল যে সোশ্যাল ওয়ার্কগুলো বলো কিংবা কারুর পাশে দাঁড়ানো হ্যান ত্যান নর্মাল মানুষের জন্য তো সবাই করে, সেটা আমরাও করে থাকি। বিভিন্ন ডে হয়, স্পেশাল ডে যেগুলো হয় সেগুলো উদযাপন করা বলো, আমাদের ক্যাপাসিটিতে যতটুকু থাকে, বাচ্চাদের কিছু দিলাম, কি কোনো বয়স্ক মানুষ মেডিসিন কিনতে পারছে না, হ্যান ত্যান এই সব এগুলো হয়, মোটামুটি করে। আমরা মেন ফোকাস করেছি স্ট্রিট অ্যানিমাল মানে ডগদের উপর আমরা কাজ করি, যাদের কিনা ধরো নর্মালি ধরো তুমি ভালোবাসো না, তুমি কিরকম দেখো যে ও তো একটা রাস্তার কুকুর, ওর জন্য আবার আমি কি করব, খেয়ে দে আমার কাজ নিয়ে, আমার তো সময় আছে।
তো ওদের ওপরেই আমরা মেনলি কাজটা করি। ওদেরকে দুবেলা ফিডিং করাই, ঠিক আছে, মাংস ভাত দেওয়া হয়, বিস্কিট দেওয়া হয়, আর হচ্ছে ওদেরকে আমরা বছরে 1000 ভ্যাকসিন করাই, ঠিক আছে, 1000? 1000 ভ্যাকসিন করাই। এটা কি কুকুরদের প্রতি বছর দরকার পড়ে? হ্যাঁ, আমাদের অ্যান্টি রেবিসটা আমরা করিয়ে দিই। ওকে। আর খুব মানে এটা থেকেও বরং কথা আর একটা হচ্ছে 7-in-1 যেই DHPPL-টা আছে, যেটা একসাথে 3টে ক্রনিক ডিজিজ ওদের যে শরীরে হয় সেটাকে রক্ষা করে, সেইটা তো খুব কস্টলি পড়ে যায়, মানে খুব প্রয়োজন না হলে সেটা আমরা এফোর্ড করতে পারি না, ঠিক আছে। তো নর্মালি অ্যান্টি রেবিসটা আমরা 1000 করিয়ে থাকি, প্রত্যেক বছরই করিয়ে থাকি। প্লাস হচ্ছে আমরা ধরো ওদের যে ট্রিটমেন্টটা যতটা আমাদের পক্ষে করা সম্ভব, ধরো কোনো ফ্র্যাকচার হয়ে গেছে সেখানে তো আর আমরা কিছু করতে পারি না, নর্মালি আমাদের বাইরে দিতেই হয়, বুঝলে। তো যতদূর আমাদের পক্ষে সম্ভব আমরা করে যাই। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হেল্প অ্যান্ড প্রোটেকশন অর্গানাইজেশন। তো মেনলি এটা সোশ্যাল ওয়ার্ক ছাড়া আমাদের ফেসটাই হচ্ছে আমরা রাস্তার কুকুরদের নিয়ে কাজ করি, এটাই আমাদের লোক চেনে, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত এদের জন্য পড়ে থাকি। একটা কথা জিজ্ঞেস করব, কুকুর হচ্ছে বড় লোকদের জায়গার, তাদেরকে বলা হয় কুকুর, বা অনেক সময় কুকুর বললে তারা রেগে যায়, তারা নিজের ছেলে ভাবে বা তাদের মেয়ে ভাবে, তাদের নাম ধরে রাখতে হয়, রিঙ্কি পিঙ্কি রাখতে হয়, গুড়িয়া রাখতে হয়, তো এই ধরনের নাম তারা ইউজ করে থাকে, এবং তাদেরকে যদি কুকুর বলা হয় তাহলে তারা খুব অফেন্ড হয়ে যায়। কিন্তু আমরা রাস্তাঘাটে যখনই কোনো কুকুর দেখি তাকে কুকুর বলে কুত্তা বলি। ওটা সম্পূর্ণ ডিপেন্ড করছে। আমি এটা প্রশ্নটা আমার হচ্ছে কি, যে এই যে ডিফারেন্সটা কেন, মানে এই নামের ডিফারেন্সটাও হয়েছে, এটা কি মানে কেন, কারণটা কি? কারণটা হচ্ছে দেখো, একটা হচ্ছে বড় লোক ধনী লোক যাকে বলে, আর একটা গরিব লোক, ঠিক আছে। মানে তুমি ধরো একটা ফ্ল্যাটে থাকছো মানে তুমি বড় লোক, আর যে ধরো চালির টালে থাকছে সে হচ্ছে দুস্থ লোক, তাকে যা খুশি তুমি তাই বলতে পারো, তার আত্মসম্মান মান মর্যাদা কিছু নেই, কিন্তু কাজটা একই, তুমিও মানুষ, তুমিও ভাত খাও, সেও ভাত খায়, ঠিক আছে। ডিফারেন্সটা হচ্ছে ছাদ। আর এটা যখন তুমি একটা জায়গায় যাচ্ছ অন্য, মানে রাস্তার কুকুর ছাড়া, না না ওর গায়ে হাত দিস না বাবা, কি না কি হয়ে যাবে, কিন্তু তুমি যখন একটা অন্য বাড়িতে যাচ্ছ, তাকে কোলে নিয়ে ঘোরা, তাকে জামা পরানো, ভালো করে চুলটা আঁচড়ে দেওয়া, একটু পার্লারে নিয়ে গিয়ে একটু ভালো করে দেখতে যাতে সুন্দর হয়, চুল টুল কেটে নেওয়া, নকটক শেপ করে দেওয়া, 2-3 হাজার টাকার সাথে সাথে খরচা করলে কোনো ব্যাপার না। আমি একটা কুকুর পুষি না, কুকুর না মানে ও হচ্ছে আমার জীবন। অথচ সেই মানুষটাই যখন রাস্তায় বেরাচ্ছে, একটা অবলা বাচ্চাকে দেখছে, তাকে হয়তো লাথি মারছে, ফেলে দিচ্ছে, এই যা যা সর নষ্ট হয়ে যাবে। এটা ডিফারেন্সটা হচ্ছে নিজের মানসিকতার উপর ডিপেন্ড করে, অন্য কিছু না। এই জিনিসটা তো দেখতে গেলে বা বলতে গেলে এটা তো বাবা মার একটু হাত আছে না এর মধ্যে? সবারই হাত আছে। না না, আমি কেন বলছি, আজকে তুমি যেভাবে প্রথমে শুরু করলে যে আমার বাবা মা আমাকে এরকম শিখিয়েছে এবং আমি আমার বাবা মাকে দেখেছি এরকম কাজ করতে, একটা মানুষ তো জন্মার পরই তো তাদেরকে অবহেলা করেনি, তাদের ভেতরে এটা পুট আপ করা হয়েছে যে একে তুমি লাথি মারবে আর একে তুমি ভালোবাসবে, তাই না দিদি? অবশ্যই। তো এই জিনিসটার জন্য বাবা মা একটু দোষী না? সব দেখো, সবার ক্ষেত্রে কি বলতো, একটা জিনিস মানসিকতা, বুঝেছো। আমি তোমাকে কিভাবে দেখবো আমার মানসিকতার উপর ডিপেন্ড করছে। যখন আমরা রাস্তায় নেমে কাজ করি তখন কিন্তু প্রত্যেকটা, ধরো মানুষের জন্য যদি বলি, হ্যাঁ, এখন যে সিস্টেমটা হয়, ওকে দিলে আমার ফেসটা আসলে ভালো হবে, কিন্তু একজন যে প্রপার সত্যি দুস্থ, হয়তো তার 3 দিন পেটে খাওয়ার নেই, তার কাছে গেলে না এখানে কিছু লাভ নেই আমরা ওইটা দেখবো আগে, তাই না? প্রফিটটা আমার কোথায়, প্রফিট ছাড়া আমি এগাবো না, আমার কোথায় ছবিটা উঠবে এর পাশে দাঁড়ালে। আর রাস্তার কুকুর খেতে দিলে তোমার থরি কেউ ছবি তুলবে? দরকার নেই তো। ইনস্টাতে দেবো একটা ভালো সুন্দর একটা গোল্ডেন রেক্টিভার কি একটা ল্যাব পাশে শুয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, একটা পোজ দিয়ে ছবি তোলা। এখন দেখবে সব, তুমি ফেসবুকে বলো হ্যান ত্যান সব দেখতে পাবে, বিভিন্ন রকম সাজিয়ে গুছিয়ে, নিজেরা তো যা করছেই সেটা নিজেদের ওপর, মানে ওই ওদেরকেও এইভাবে দাঁড়াও, মানে ওরাও এখন শিখে গেছে যে কিভাবে পোজ দিতে হয়, কিভাবে কোমরটা বেঁকিয়ে হাঁটতে হয়, এখন বিভিন্ন আছে দেখতে পাবে। কিন্তু আমরা যেটা, আমি মেনলি একটা কথা বলি যে আমি এদের নিয়ে যখন আমি এদেরকে কখনোই কুকুর বলি না, সত্যি কথা বলতে আমি এদেরকে বাচ্চা বলি। এটা হচ্ছে আমার বেশি, ওদের ট্যাগ বলো কি ওদের নাম ধরে ডাকা, আমার বাচ্চাগুলো কোথায়, কারণ আমার চিন্তা ভাবনা হচ্ছে ওকে যে জন্ম দিয়েছে, যে পৃথিবীতে নিয়ে এসছে, ও কিন্তু একটা মা, ঠিক আছে, নর্মাল মানুষও একটা মা। যখন আমরা রাস্তায় খাওয়াতে যাই, ধরো একসাথে 4-5টা এলো,
তখন ধরো কেউ যাচ্ছে, বাবা এখানে কতগুলো কুকুর, রাস্তায় হাঁটা যায় না, কিন্তু ওর থেকে বেশি কিন্তু রাস্তায় 20 জন লোক দাঁড়িয়ে আছে, তা কিন্তু চোখে পড়লো না। ইভেন আজকে সকালেও, বুঝেছো, নানান রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। বিভিন্ন ট্যাগ লাইন আছে, এদের খেয়ে দিয়ে কাজ নেই, এরা পাগল, এরা খাওয়ায়। হ্যাঁ, কুকুর কেন রাস্তায় পটি করবে, কেন হিসি করবে, কেন দাঁড়িয়ে থাকবে, কেন বমি করবে, কেন এখানে এরা থাকবে, এদের জন্য আমরা ঘুমাতে পারি না, মানে বিভিন্ন রকম, মানে সিলেবাস শেষ হবে না, এত কমপ্লেন। তো সুতরাং আমি যখন নিজেকে ওকে বলছি একটা ও আমার বাচ্চার মতো, আমার বাড়িতেও যদি একটা সত্যি আমার বাচ্চা থাকতো, সেও তো দুষ্টামি করতো, তো তাকে আমি সারাক্ষণ কত মারবো, যে ওকে আমি মারবো। বিভিন্ন কেস আমরা মানে সারাদিন দেখতে দেখতে এরকমও হয়েছে, এক একটা বাচ্চা ধরো 15-20 দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি করিয়েছি, যেদিন ওকে আমি ছাড়িয়ে নিয়ে এসছি তারপরের দিনই সেম জায়গায় ব্লেড দিয়ে ছিঁড়ে দিল, ঠিক আছে, তারপরেও আবার 15 দিন তাকে ট্রিটমেন্ট করালাম। বিভিন্ন রকম হয়। আবার ধরো রাস্তায় শুয়ে আছে, একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে, পেছনে দুটো পা, যে 16 চাকার যে বড় লরিগুলো হয় না, এখন তো বিভিন্ন জায়গায় প্রমোটিং হচ্ছে, তো মাল ঢোকে যখন, ওরা তখন আর খেয়াল করে না। আর ওরা তো অত সেন্সিবল নয় যে কোথায় শুয়ে থাকলে কে আমার ঘাড়ের উপর উঠে যাবে, কি করবে, একটু হর্ন দিলে ওরাই উঠে যায় ওরা, কিন্তু লোকের এত ধৈর্য নেই, এত সময়ও নেই যে ওদের পেছনে 2 মিনিট নষ্ট করবে। কি করলো, পেছনের চাকাটা এমন ভাবে তুলে দিল, দুটো পা তার মানে ধরতে গেলে অকেজো হয়ে গেল। আমি ওকে ভর্তি রেখেছিলাম 5 মাস হসপিটালে। হ্যাঁ, যখন আমি ওকে ফোন করতাম না, যে আমার নিজেরই ভয় লাগতো, এই না একটা খারাপ খবর বলে, আমি সত্যি কথা বলতে অনেক ভয় ভয় ফোন করতাম, ডেলি ফোন করতাম না, আমার নিজেরই ফোন করার সময় না একটা মনে কু ডাকতো যে ফোন করবো, যদি কিছু বলে এইটা হয়ে গেছে। ওখান থেকে বলেছিল যে ভালো হবে না, তাও আপনি দেখছি, এই করতে করতে 5 মাস। যাই হোক, 5 মাস পর যখন আমি নিয়ে আসলাম, আমার বাচ্চাটাকে দেখে আমি চিনতে পারিনি, মানে এইরকম দুরবস্থা, একটা এত হেলদি বাচ্চা, মানে খাওয়া না পেয়ে এই এই জায়গাগুলো বড় পুরো ঢুকে গেছে ভেতরে, কোমরের হাড়গুলো এতটা করে উড়ে গেছে, মানে পুরো মনে হচ্ছে একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে, মানে একটা কঙ্কালের উপরে যে একটা চামড়া দিয়ে ঢেকে রাখলে যেরকম হয় সেরকম। তো যাই হোক, ওকে আবার আমি ট্রিটমেন্ট স্টার্ট করলাম নিয়ে একটা এসে। জিনিস, তোমার এই ট্রিটমেন্টে যাওয়ার আগে, এই যে হসপিটালগুলো যেগুলো আছে, সেই হসপিটাল কি সরকারি হসপিটাল সরকারি বলতে দেখো, একটা যেটা আমরা আছে কি সল্টলেকে, আমাদের? হ্যাঁ আছে, কিন্তু পরিষেবা সেইভাবে নেই, ঠিক আছে। এবার ধরো তুমি নর্মাল, ধরো সল্টলেকে যেটা আছে, ধরো তুমি গেলে স্ট্রিট ডগদের ওখানে 5 টাকা টিকিট, তুমি গেলে বিশাল লাইন, ওখানে নর্মাল বাড়ির ডগদেরও নিয়ে যায় দেখাতে, বাড়ির ডগদের 10 টাকা নেয়। তো নিয়ে গেলে একটা বেসিক ধরো কিছু স্যালাইন লাগবে, মেডিসিন লাগবে, ইনজেকশন লাগবে, সেটা তো ওখান থেকে দিয়ে দেওয়ার দরকার, কিন্তু ওখান থেকে একটা কিছু দেওয়া হয় না, জাস্ট ডাক্তারটা দেখে দেবে 5 টাকা খরচা করে। এবার তোমাকে ওটা কিনে নিয়ে আসতে হবে, তাহলে ওরা ফ্রিতে স্যালাইনটা করে দেবে, কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে খুঁজে খুঁজে, পাওয়াও যায় না, অনেক সময় অনেক বাচ্চা মানে দেরি হয়ে যাওয়ার ফলে মারাও যায়। আর ধরো যেগুলো মানে সরকারি ছাড়া যেগুলো বেসরকারি যেগুলো রয়েছে, সেগুলো তো মানে হাত দেওয়া যায় না, নর্মালি 2,500-3 হাজার থেকে স্টার্টিং, মানে আমি তো কোনো একটা বেবিকে যদি পাঠাই 2,500-3 হাজার টাকা কোনো ব্যাপার না। এবার আমাদের এতগুলো বাচ্চা, সবার পক্ষে কি সম্ভব এতগুলোকে করা, এটা তো অসম্ভব হয়ে যায় না। আর যেহেতু আমরা স্ট্রিট ডগ বললে ওদের কোনো কনসিডার নেই, মানে আমাদের চার্জটা আছে, আপনি দিলে আমরা আসবো। আমার রিসেন্ট আর একটা বাচ্চারও হয়েছে, যেটা তোমাকে আমি বলছিলাম, 5 মাস ট্রিটমেন্ট করার পর আবার ওকে কিছুদিন পর দেখলাম কি ওই পায়ে আবার মেরেছে, যার পা ফেলার ক্ষমতা নেই তার পায়ে কি করে লোক মারতে পারে, মানুষ বলেই মারতে পারে, বুঝেছো, মারার পর সেই জায়গাটা আবার ইনফেকশন হয়ে গেল, ফুলে গেল জায়গাটা, আবার আমি সারালাম 15-20 দিন, আবার ওখান থেকে আবার ইনফেকশন হলো, এই করে করে টানা 8 মাস, ওর মানে একটার পর একটা লেগেই আছে, 8 মাস বলতে নেই, এখন একটু চেহারাটাও হয়েছে ট্রিটমেন্ট করার পর, এখন মোটামুটি ওর যে মানে অ্যাক্সিডেন্টের পর তো পাটা একটু ছোট হয়ে গেছে, খুব একটা মানে ও দাঁড়াতে পারবে আশা করা যায়নি, কিন্তু অনেক ওকে যত্ন করা হয়, তোমরা মানে ওখানে গেলে জানতে পারবে যে কিভাবে ওকে আমি কোলে কোলে তুলে নিয়ে খাওয়াই আর কি করি, চোখের সামনে না দেখলে বিশ্বাস করবে না। আবার রিসেন্ট একটা হয়েছে, একটা প্রেগনেন্ট ডগ, ওকে মানে রাস্তায় শুয়েছিল, ধরো 1-2 দিনের মধ্যেই ডেলিভারি টাইম,
তো মানুষেরই না শরীর খারাপ থাকলে কি হয়, যে শুয়ে থাকছি, উঠতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, এরকম তো হয়, আমাদেরও হয়। ও রাস্তায় শুয়েছিল, 4 চাকা একজন 3 বার ও 4 বার হয়তো হর্ন দিয়েছে, ও হয়তো উঠতে তার ক্ষমতাটা ছিল না, উঠবো, ওঠেনি বলে ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিয়েছে, বুঝেছো? আজ ওই দিন ছিল সানডে, এমনিতেই জানো সানডেতে সবই বন্ধ, কিছু করার নেই। হওয়ার পর তোমার মোটামুটি কনসার্ন ছিল মানে তুমি জানতে কবে পেরেলে, কি তুমি এটা জানতে কবে পারলে যে ওই রকম অ্যাক্সিডেন্টটা হয়েছে? অ্যাক্সিডেন্টটা হয়েছে তোমার ভোরের দিকে, প্রায় 4টে 4:30 নাগাদ, ঠিক আছে? তো 4টে 4:30-এর সময় হয়েছে, সারা রাস্তাতে রক্তে ছড়াছড়ি, আর যেহেতু অতটা ব্লাড বেরিয়ে গেছে, ওর গায়ে আর কিছু ছিল না, ও একটা জায়গায় গিয়ে এইভাবে যে শুয়ে আছে যে উঠবে, ওর সেই ক্যাপাসিটিই ছিল না। তো 4টের সময় হওয়ার পর 7টার সময় আমাকে খবর দেওয়া হয়, আমি এখানে ছিলাম না, আমি শ্রীরামপুর ছিলাম, আর এমনিতেই সানডেতে মানে ধরো তোমার ট্রেনেরও যেরকম ক্যান্সেল থাকে, যেহেতু অফিস আওয়ার্স থাকে না বলে, তেমনি আমি অনেক জায়গায় চেষ্টা করেছিলাম ওকে অ্যাডমিট করানোর, কিন্তু সবাই বলছে আজকে সানডে, একটা দিন আমরা ছুটি পাই, হ্যান ত্যান, কিন্তু একটা দিন ছুটি পাওয়ার জন্য তো আমি বাচ্চাটাকে বাঁচাতে পারবো না, তাই না? ও তো থাকবে না, ওর যা হয়ে গেছে ভেতরে, যেহেতু এতটা ব্লাড এসছে বাইরে। অনেক কষ্ট করে আমি একটা অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করি, আমি ওইখান থেকে তাড়াতাড়ি চলে আসি, 7টায় খবর পেয়ে আমি এখানে 9টার মধ্যে চলে আসি। আমি লোককে জিজ্ঞাসা করতে থাকি কি হয়েছে, না ওর হয়তো মাথায় লেগেছে, এক একজন এক এক রকম। অ্যাকচুয়ালি কি হয়েছে সবাই কিন্তু জানে, কিন্তু এটাও লোক জানে যে আমি আইনগত দিক থেকে স্টেপ নেব তার নামে, যাতে আমি না নিই, মানে ভুল বোঝানো যাকে বলে, ওর না মাথায় লেগেছে, রক্ত বেরাচ্ছিল, জল দিয়েছে, ধুয়েছে, হ্যান ত্যান। আমি গিয়ে আগে ওকে অনেক খুঁজি, আমি পাচ্ছিলাম না ওকে খুঁজি, কারণ ওটা গলির মধ্যে একা চুপ করে শুয়েছিল এরকম একটা জায়গায়। যখন আমি গাড়িটাকে ঠিক করলাম, করার পর ওরা এলো, ওরা মানে ওদেরও আন্দাজ নেই যে ওর কি হয়েছে, বলছে না এ তো দিব্যি ফিট আছে, তো কিছু হয়নি। আমি বললাম কি ওকে নিয়ে যাও, ঠিক আছে, ওকে না নিয়ে গেলে হবে না, ওকে নিয়ে যাও, আর ওকে ইমিডিয়েটলি ওকে সার্জারি করাতে হবে। কারণ বেবিগুলো তো একজনও বেঁচে নেই। না, সার্জারি করাতে হবে, কিন্তু যারা ধরো ডেলি কাজ করছে, আমরা ধরো রাস্তায় কাজ করছি, কিন্তু যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, তাদের তো একটা অভিজ্ঞতা থাকার দরকার আছে, যে কোন বাচ্চা কি হতে পারে, তারা দেখেই বুঝতে পারে যে, কারণ সার্জারিটা ওরা করছে, আমরা করি না। না আমার সাথে উনি মানে কনস্ট্যান্ট বলতে থাকলো যে না না ওর কিচ্ছু হয়নি, ওই ব্লাডটা বেরিয়ে গেছে তো, ওই জন্য একটু উইক হয়ে পড়েছে। আমি বললাম আপনি ইমিডিয়েট নিয়ে যান, ঠিক আছে, নিয়ে গিয়ে আপনি দেখুন, ওকে সার্জারি করুন, করতেই হবে আজকে, নাহলে ও বাঁচবে না। নিয়ে গেল, আমি মানে ওদের লিখে পর্যন্ত দিলাম যে আমি কি কি করেছি, তারপর ওর কি কি দরকার, এ টু জেড ওদের খাতায় আমি কপিতে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে নিয়ে গেল, আমি খবর টবর নিলাম, তখন বললো না আপনি ঠিক বলেছেন, ওর 9টা বাচ্চা ছিল, 9টা বাচ্চাই মারা গেছে, আর ভেতরে কিছু অর্গান, মানে যেহেতু গাড়িটা চেপেছে ওগুলোও চেপেছে। আমি কি কি হয়েছে ওর পেছনে, আবার মোটামুটি ও 18 দিন অ্যাডমিট ছিল, তারপর ফিরেছে বাচ্চাটা আমার, বলছেন ভগবানের দয়ায় ফিরেছে। এই যে যে ফিরেছে, এই আনন্দটা যে কি সেটা বলতে পারবো না। একটা জিনিস, এটা তো মানুষই করেছে তো। আর বিবেকানন্দের একটা কথা আছে যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এটা কি এখনো মানে এখন আর নেই বলতে গেলে, এটা না, মানুষের ভেতর এই জিনিসটা ভুলে গেছে। মানে আমি তোমাকে জিজ্ঞেস করছি মানুষ কি এই জিনিসটা বা ভুলে এই গেছে বলতে এই কি জানো কোডটা কি তো, ভুলে গেছে? না কোর্টের জায়গায় ঠিক আছে, হ্যাঁ যারা মাথায় রাখার তারা রেখেছে, আর যারা এই জিনিসটাকে চাপা দেওয়া তারা ঠিক চাপা দিয়ে যাচ্ছে। ব্যাপারটা এই জায়গায়, ধরো আমি জানি তুমি অন্যায়টা করেছো, কিন্তু তুমি জানো যে এর কানে যদি কথাটা ওঠে, এ নিশ্চয়ই থানা পুলিশ করবেই। কিছু লোক আছে না, মানে চোরকে বাঁচাতেও এগিয়ে আসে, যেমনি মার্ডারারকে বাঁচাতেও এগিয়ে আসে, কিছু লোক তো এরকমও আছে, জানে কিন্তু বলবে না। কিন্তু আবার একটা মজা লাগে কি জানো, যাই হোক হয়তো আমি জানলাম না কে করেছে, কিন্তু যে দেখার সে দেখেছে। হয়তো আমার শাস্তি, কিংবা আমি ধরো কমপ্লেন করলে হয়তো পুলিশ যে শাস্তিটা কিংবা আইন আদালত থেকে যে শাস্তিটা পেতে, হয়তো তুমি সেখান থেকে পেলে না, কিন্তু যে দেখার কিন্তু সে ঠিক দেখেছে। আমার মানে ধরো এত বছরে আমি অভিজ্ঞতা থেকে বলছি, আমি এরকম বহু দেখেছি
হয়তো আমার পরে কানে এসেছিল যে এটা করেছিল, একটা মানুষও শাস্তি থেকে নিস্তার পাইনি। একটা শুনবো, একটা তোমাকে, তুমি একটু ঘটনা যদি একটা বলো যে একটা বাচ্চা, ঠিক আছে, বাচ্চাটা ঘুরছিল না কিছু একটা করছিল, হট করে একটা 40-42 বছরের ছেলে, তার কি মনে হলো একটা বড় বাঁশ নিয়ে গিয়ে তার মাথায় মারলো ডাইরেক্ট। বুঝেছো? বুঝতে পারলাম না কি হলো। তোমার সামনে? না, আমার সামনে না, আমার ঘটনাটা এসছে আমার সামনে যদি হতো তাহলে তো ও বাঁচতো না, সবচেয়ে বড় কথা। ঠিক আছে, 40-42 বছরের একটি ছেলে মারলো, ভালো কথা। কুকুরটা কিন্তু ছটফট করতে করতে মরে গেল সাথে, ভালো কথা, সেটাও ভালো কথা। সেই ছেলেটাও কিন্তু আর নেই, হঠাৎ সেই ছেলেটাও মারা গেছে। এরকম বহু আছে, বহু, কত বলবো তোমাকে। বুঝেছো? একটা জিনিস, তুমি এক্ষুনি ভগবানের কথা বলছিলে, হ্যাঁ, যদি আমরা কুকুরকে, বা তুমি যা বাচ্চা বলো, আমি কুকুর বলছি, কিছু মনে করো না, কুকুরকে যদি আমি ইংলিশে রাখি তাহলে হচ্ছে ডগ, উল্টে দাও। উল্টে দিই তাহলে গড আসে। তো আমার মানে এই জিনিসটা খুব অবাক করা বিষয়, যখন মানুষ এই কাজগুলো করে তখন কি মানুষ এইটা ভাবে? তো নাই, একদম না। একদমই ভাবে না। কিন্তু কুকুরের মধ্যে কি এই রকম কোনো গুণ আছে যার জন্য গডের সাথে সেই তুলনাটা করছি আমরা মাঝে মাঝে? অবশ্যই আছে। একটু বলো না। মহাকাল ভৈরবের বাহনটা কে? কুকুর। তাহলে শিব কিনা। কার পিঠে হুম। উঠেছিল? হ্যাঁ। যদি শিব, সে যদি মানে ত্রিদেবের মধ্যে একজন যে শ্রেষ্ঠ, ঠিক আছে, সে যদি কুকুরের পিঠে উঠতে পারে, তাহলে রাস্তার কুকুর কেন এত অচ্ছুত? একই তো, ও কুকুর এও কুকুর, তাহলে ওকে কেন বলবো এখানে পটি করে, এখানে এই করে, এখানে সেই করে? আমাকে কত লোক বলে ওদের খাওয়াবে না তো, তুমি খাওয়াও বলে পটি করে। আমি না খাওয়ালে কি পটি করবে না? আজ একটা সাধারণ কথা দেখো, যদি আমরা এতটা এই জায়গায় না আসতাম, আমরা কি করতাম? সবার প্রথমে এই প্রশ্নটা করতে হবে। আগেকার দিনে তো লোক মাঠে ঘাটেই পটি করতো না? আজ যদি এই জায়গাটা না থাকতো, এখন লোকে আগে বাড়ির ভেতরে হয়তো একটা আলাদা করে পটির জায়গা করতো, এখন ফ্ল্যাটের ভেতরে করে, অ্যাটাচ রুমে করে, তাই তো? সেই বেলায় দোষ নেই। আর যদি তোমার এটা না থাকতো, তোমাকেও তো রাস্তাতেই বসতে হতো, তুমি কোথায় বসতে? তো ও রাস্তায় করছে, অসুবিধা কি আছে? সোজা কথা, স্ট্রিট ডগ রাস্তায় জন্মেছে, পুরো রাস্তাটা আমার যতটা অধিকার আছে, তোমার যতটা অধিকার আছে, সেম টু সেম ওরও ততটাই অধিকার আছে, কেউ মানুক চাই না মানুক। এবং এটা ল, জানো তো, আইনও তাই বলে। আইন তো মনে হয় না আছে, আমার তো বিশ্বাস হয় না। বুঝেছো? এটা আমি তোমাকে মানে অ্যাজ আ ডাইরেক্টলি বলছি তোমাকে, কারণ আমি জানি তুমি অনেক কিছু ফেস করো, এখনো পর্যন্ত ফেস করছো, তুমি কিন্তু ল হিসাবে তুমি কোনো সাহায্য পাও? দেখো, একটা কথা বলি, লড়তে শিখবে যে, এবং লড়ার যে যার মানসিকতা থাকবে, সেই সাহায্য পাবে। আমি যেরকম নিজে ভীতু মানুষ নই, তেমনি আমি ভীতু মানুষ পছন্দ করি না। ঠিক আছে, যার যত মনে যা কিছু থাকুক না কারণ, আমার সামনে অন্তত কেউ কিছু করবে না, জানে। আমি লড়তে জানি, লড়তে আমি শিখেছি। প্রথম প্রথম আমারও এরকমও হয়েছে, হ্যাঁ, খেয়ে দে কাজ নেই, এত লোকের এত কিছু হয়েছে, কুকুরের জন্য এসছে, আমাকেও এটা থানায় শুনতে হয়েছে একটা সময়। ঠিক আছে, আবার সেই পুলিশই আমার নামে ধরো একটা জিডি হয়েছে, হ্যাঁ, ওই কুকুরটা না দেখে দৌড়ে এসছে, আমার নামে জিডি করে এসছে। বুঝেছো? ও খেতে দেয় মানে, আমি খেতে দিই মানে আমার দোষ, ও তোমাকে দৌড়ে এসছে বলে। মানে টোটালটা ও যা করবে, ওরা সবাই তো, তুমি খেতে দাও মানে তুমি ফেস করবে, তুমি দোষ, তুমি সবকিছু দোষ তুমি নেবে। ভালো কথা, আমার নামে জিডি করেছে, জিডি করছে, আমি দাঁড়িয়ে দেখছি। ঠিক আছে, কারণ বলতে নেই, এখন সব একটু চেনাশোনা আছে বলে, সব জায়গায় আমরা তো বিভিন্ন জায়গায় কাজ করি, তো ওখান থেকেই আমার লোকাল পিএস, বেলেঘাটা পিএস, ওখান থেকেই ডাকছে, ম্যাডাম আপনার নামে জিডি হচ্ছে, আসুন দেখবেন। ঠিক আছে, তো আমি কাছাকাছি ছিলাম, তো আমি গেলাম, গিয়ে দেখলাম আমার নাম বলছে, নামটা বলছে রিয়াশিল বলছে। আমি আমি পাশ থেকে একটু কারেকশন করে দিলাম, একটু ইন্টারাপ্ট করলাম, বললাম ওটা শুধু রিয়াশিল হবে না, ডক্টর রিয়াশিল হবে, নামটা তো পুরো বলতে হবে, রিয়াশিল অনেক আছে, ডক্টর রিয়াশিল বলতে হবে, আমার ট্যাগটা আগে দিতে হবে, না হলে লোক চিনবে কি করে? তারপর তো যাই হোক, সে তো জিডি ঠিডি করে বেরিয়ে চলে গেল।
তা আমি অফিসারকে, ডিউটি অফিসারকে হাসতে হাসতে বললাম, আমার তো খুব ভয় লাগছে, আপনি কি আমাকে অ্যারেস্ট করবেন নাকি আমি কুকুর খাওয়াই বলে? যে ম্যাডাম কি বলছেন আপনি? আচ্ছা না, ফ্যাক্ট, আমার নামে একটা জিডি হয়েছে মানে তো আমাকে অ্যারেস্ট করা উচিত, তাই না? আমি একটা অন্যায় কাজ করছি, রাস্তায় কুকুরদের খাওয়াচ্ছি বলে কথা, মারাত্মক লেভেলের অন্যায় করছি। হাসলো, হেসে যে নর্মাল যে ফর্মালিটিস, আমার বাড়িতে দুজন উর্দিধারীকে পাঠিয়ে দেওয়া হলো, আমিও ছিলাম সাথে। এসে ওদের যা বক্তব্য ওরা বলে গেল, উল্টে যে করে মানে জিডিটা করলো সেই উল্টে তার মুখে ঝামা ঘষে দিয়ে পুলিশ বেরিয়ে গেল। ভালো লাগলো একটা। এটাই, সব পুলিশ কিন্তু খারাপ না, আমরা যেরকম বলি, যেরকম আমি বলছি কিছু ব্যাড এক্সপিরিয়েন্স বলছি, কিছু ভালোও আছে, নাহলে তো বিশ্ব তো চলতো না। একদম। তবে একটা জিনিস কি, আমি যখন প্রথম প্রথম খাওয়াতাম মানে 99 জন আমার উল্টো দিকে, আমি একা একজন মানুষ এই পাশে দাঁড়িয়ে ফাইট করতাম, 99 এর এই ওর সেই, মানে হাজার একটা কথা শুনতাম। মাঝে মাঝে ভাবতাম এরা কি পাগল? হ্যাঁ, আমার যেরকম একটা পেট আছে ওরও একটা পেট আছে, অবশ্যই, তাই না? আমি বলতে পারি আমার খিদে পেয়েছে, ও কিন্তু বলতে পারে না, জানো তো। একটা আমরা জিনিস দিদি, মানে এদের এদের আমরা প্রবৃত্তি দেখতে পাই, যেটা হচ্ছে যে আমরা মারার চেষ্টা করি ওদেরকে, কিন্তু ওরা কিন্তু আমাদের কামড়ানোর চেষ্টা করে না। এদের মাথায় সেই প্ল্যান, আজকে 4-5 জন মিলে চল ভাই, আজকে একে আমি কামড়াবো, কালকে আমাকে খেতে দেয়নি, আজকে একে কামড়াবো আমি, এটা কিন্তু করে না। আমরাই চেষ্টা করি ওদেরকে মারতে, এবং ওরা মার খায়, মার খেয়েও তোমার কাছে আসে, আমাদের কাছে আসে। ওর জন্যই ওরা কুকুর, ওরা মানুষ নয়, বুঝেছো? ওর ওই ক্ষমতা আছে যেটা মানুষ হেরে যাবে ওদের কাছে, আমি তো তাই মনে করি। আমি তো রাস্তায় থাকি, দেখি তো, মানে এরিয়া ওয়াইজ ভাগ আছে তো, এটা আমার এরিয়া যাবে না তুমি অত পর্যন্ত, এই যে আমি খাবারটা নিয়ে বেরাবো না, ওইখানে যে কটা খায় দাঁড়িয়ে থাকবে, আবার একটু এগাবো ওখানে 5টা খায় ওখানে দাঁড়িয়ে থাকবে, মানে ওয়েট করে, মানে তুমি ভাবতে পারবে না, ঘড়ি লাগে না ওদের, এত টাইম সেন্স না, মানে আমি কখন আসতে পারি ওখানে বসে আছে হাঁ করে, আমি কখন আসবো, গেলেই আগে কতক্ষণ আমার কোলে উঠবে, ঘাড়ে উঠে যায় এত পর্যন্ত, তারপর খাওয়া পরে এসছে যে ওটাই যে কি খুশি, মানে নর্মাল কি হয় মানুষ ধরো কি হয়, ওই কি আমি এতদিন পর দেখলাম আমার ভালো লাগলো, আরে ও তো 24 ঘন্টা দেখছে আমাকে, তাতে এত উৎসাহ পায় কোথায়? মানে সেই আনন্দ বা সেই আন্তরিকতার মধ্যে কোনো ভেজাল নেই, একদম না, পাও না কোনোভাবে, একদম না, কোনো সন্দেহ নেই। আচ্ছা এই তো এক্ষুনি আমাকে দেখলি, এতক্ষণ ধরে ঘাড়ে উঠলি, হ্যাঁ, তারপরেও আবার কেন? এমন তো না যে আমি 10 দিন পরে এসছি, একটা খুব আনন্দ, অনেকদিন পর দেখছি একে, তা তো না, এই তো 10 মিনিট হলো গেছি, তারপরে এত আনন্দ আসে কোথায় তোদের? তোরা মানুষ নয় বলেই আসে, হয়তো মানুষ হলে আসতো না, আসতোই না। মানুষের দিচ্ছে চল খেয়ে নিয়ে, কালকে আবার আসবে, কালকে। মানুষের মধ্যে স্বার্থপরতাটা বেশি আছে, এই জন্য কি মানে আমি দেখছি তোমার কথাবার্তা, তুমি প্রথমে বললে হ্যাঁ তুমি হেল্প করো, অনেক মানুষদের হেল্প করো, এবং তোমার অর্গানাইজেশন যেটা আছে সেটা বেশি বছরও হয়নি নাকি, আমি ভুল বলছি? 5+, কিন্তু তোমার এখন আমি যেটা দেখে এলাম কিছুক্ষণ আগে, সেটা তোমার 1.5 বছর হয়েছে, এবং সেখানে একটা কি বলবো প্রাইজ রাখা আছে ওখানে, যে তুমি ভারতরত্ন পেয়েছো, সেটার জার্নিটা একটু বলো আমাকে। জানি কিছুই না, মানে কি বলবো, আজকে আমার বাড়িতে একজন ভারতরত্ন মানুষ বসে আছে, আর আমি সামনে তাকে দেখছি এবং দুটো কথা বলতে পারছি, এটা আমার কাছে সৌভাগ্য, এবং কেকে পডকাস্টে অনেক বড় সৌভাগ্য। তো তুমি একটু প্লিজ বলো এই জিনিসটা। দেখো আমি মানে প্রথম থেকে শো অফে বিশ্বাস করি না, আমি যেটুকু করব, আমার একটা মোটো আছে কাজে, আমার একটা রুটিন আছে বলতে পারো, একটা ট্র্যাক আছে, রেল যখন যায় একটা ট্র্যাকে চলে, তো ওই ট্র্যাকের বাইরে যেরকম বেরায় না, আমি ঠিক ওই ট্র্যাকের বাইরে বেরাই না, সে যাই হোক, বুঝেছো? আমি যেটুকু করব, আমি যদি মনে ভাবি তোমার জন্য 1% কিছু করব, আমি 1% করব, মন দিয়ে করব, তার মধ্যে যেন একটুও যেন ভেজাল না থাকে, এই জিনিসটা আমি পছন্দ করি না। যখন আমি ভাববো যে না এর জন্য করা ঠিক না, পারবো না, তো আমি তোমাকে স্ট্রেট বলে দেবো যে দেখো ভাই আমি পারছি না, তুমি এই করেছো, আমার পক্ষে সম্ভব না, আমি প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড। কোথা থেকে আসে? কোথা থেকে আসে মানে ভেতরে যে জিনিসটাকে তৈরি করেছো? তৈরি করেছি দেখো, মানে এটা তো একদিনের নয়,
আর আমি সত্যি কথা বলতে এইরকম ছিলাম না। আমার একটু ব্যাকগ্রাউন্ড, অনেক কথা কাহিনী যা কিছু বলো, অনেক কিছু আছে। আমি মানে পড়াশোনা করছিলাম, সাধারণ একজন মানুষ, আমার আইটি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। হতে 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 পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে, পরিস্থিতিই আবার আমাকে শিখিয়েছে কি করে লড়তে হয়। লড়াটা আমি পরিস্থিতি থেকে শিখেছি, এবং যারা এটা করতে আমাকে সহযোগিতা করেছে, মানে আমার এগেনস্ট পার্টি, তাদের কাছে আমি সত্যি কথা কৃতজ্ঞ। তারা যদি না আমাকে এইভাবে ধাক্কা মারতো, তাহলে আমি এই জায়গায় আসতাম না, বুঝছো। যা কিছু নর্মাল আমি ধরো পিএইচডি করেছি, আমার একটা ভালো অনেকগুলো জব আছে, ঠিক আছে, আমার একটা মান্থলি একটা ভালো অ্যামাউন্ট একটা স্যালারি আছে। আমি কি করতাম যদি এইসব কিছু না হতো? তাহলে আমি একটা ভালো জব করতাম, একটা ভালো টাকা মাইনে পেতাম, একটা ভালো ফ্ল্যাট কিনতাম, একটা ভালো গাড়ি চড়তাম। আমি আমার মধ্যে সীমাবদ্ধ থাকতাম, আমি কি খাবো, ভালো কোথায় যাব, কখন কি জামা পরবো, ঠিক আছে। কিন্তু পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে, এমনভাবে শিখিয়েছে, খুব ভালোভাবে শিখিয়েছে, সেই জন্য কি করেছি, এই জবটাকে ত্যাগ করেছি, ঠিক আছে। আমাকে প্রথম মানে ওখান থেকে বলাই আছে আপনি যেদিন মনে করবেন সেদিন জয়েন করতে পারেন। কিন্তু আমি দেখলাম কি বলতো, যে কোনো জিনিস মন তুমি দুদিকে বসাতে পারবে না। তুমি যদি ভাবো যে আমি এখন শিয়ালদায় যাব, ঠিক আছে, আবার একদিকে ভাবছো আমি অন্য রুটে যাব, কারণ পা তো ভাই তোমার দুটোই, একদিকেই হাঁটতে হবে। তুমি কিভাবে দুদিকে পা দিয়ে হাঁটবে? হয় না। কারণ এইটা ধরো আমি যেটা করছি সেটা আমি একদিকেই মন দিয়ে করছি, কিন্তু আমি যদি জবটা করি আবার, তাহলে কিন্তু আমার ওদিকে একটা প্রেশার থাকবেই, তাহলে আমি এখান থেকে আমার মাথা থেকে সরে যাবে। আমি কোনোদিনই টাকার পেছনে ছুটিনি, আগামী দিনেও ছুটবো না, এটুকু গ্যারেন্টি। তাই জন্য কি তুমি বিয়ে করেছো? হ্যাঁ। তুমি বিয়েটা কেন করলে তাহলে? মানে আমি এটা কেন জিজ্ঞেস করছি, মানে আমি এটা জাস্ট করে জিজ্ঞেস করে ফেললাম। মানে আমি যাদের দেখি যারা এরকম সমাজ সেবক হয়, তারা বিয়ে করেন না বা নিজের ফ্যামিলি রাখেন না। কারণ হচ্ছে আমি যদি এখানে সময় দিই তাহলে আমি ওই জায়গাটা সময় দিতে পারবো না, বা ভালোবাসার কোনো জায়গায় খামতি হতে পারে। তো তুমি কেন বিয়ে করলে? বিয়েটা আমার সত্যি কথা বলতে কোনো প্ল্যানেই ছিল না। ওই বলে না ভগবান একটা টাইম দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হুট করে কিভাবে তোমার সাথে দেখা হয়ে গেল, বুঝেছো। রাস্তায় বেরালাম, আমার এটা ভালো লাগলো, খেয়ে ফেললাম, এরকম এইরকম। মানে আমার বিয়েটা কি তুমি এরকম ভাবে রাখো? আমার এরকম কোনো প্ল্যানই ছিলই না, এটা আমার সিলেবাসে ছিল না। তুমি এতক্ষণ ধরে কিন্তু তুমি কিন্তু নিজের অর্গানাইজেশনের কথাই বলে যাচ্ছিলে। হ্যাঁ, আমি তোমার জাস্ট ধরলাম বলে তুমি বলছো হ্যাঁ, জিনিসটা, হ্যাঁ, তোমার প্ল্যানেই ছিল না এই ব্যাপারটা। একদম ছিল না তাহলে প্ল্যান, করলে কেন? হুট করে হয়ে গেল। আর এখন কি সে সাপোর্টিভ? হ্যাঁ, সে আমার সাপোর্ট হাজবেন্ড করছে? সাপোর্ট করে, হুম। ঠিক আছে। ও মানে ও আগে এরকম ছিল, এদের মানে এই বাচ্চাগুলোকে দেখলে ও লাফ দিয়ে পালিয়ে যেত, ভয় পেত। হ্যাঁ, অনেকে আছে ভয় পেয়ে পালিয়ে যেত। ও কিন্তু ভ্যাকসিন দেয় ওদের ধরে ধরে। এখন ভ্যাকসিন দিচ্ছে? ভ্যাকসিন দেয়, দেয়। তো তুমি খুব লাকি তাহলে। হ্যাঁ, ওইটা আমার ঠিক আছে। মানে তুমি এখন মানে এই যে ভারত রত্নটা তুমি ওটার ব্যাপারটা তুমি এখনো শেষ করলে না মনে হয়। তো ওটা কিভাবে তোমার জার্নিটা একটু বলবে কি নাকি? দেখো ওই সোশ্যাল ওয়ার্ক ওটা হুট করে একটা নজরে পড়ে হয়ে গেছে। এই হয়, এগুলো বড় বড় মানুষরা এরকমই থাকে যে বলতে চায় না যে না ঠিক আছে চলো হয়ে গেছে, এবার কাজটাই তোমার কাছে ইম্পর্টেন্ট। তাই কাজটা ইম্পর্টেন্ট। দেখো যখন আমি রাস্তায় বসে কাজ করি, কিংবা আমি যে একটা ডক্টরেট, যখন আমি ধরো রাস্তায় বেরোচ্ছি, আমি লোককে কি বোঝাবো? আমি মানে মাইক নিতে অ্যানাউন্স করতে করতে পারি না, এই আমি না ডক্টরেট, জানো তো আমি একটা ভারতরত্ন পেয়েছি, জানো তো আমার কাজের জন্য। না হলে আর একটা উপায় আছে, হয় কপালে লিখে রাখো, আর নাহলে একটা বোর্ড করে গলায় ঝুলিয়ে রাখো। দুটো কোনোটাই সম্ভব না আমার পক্ষে। না, তুমি কর্মতে বিলিভ করো? আমি কর্মতে, আমি যেটা পেয়েছি পাই না, ঠিক আছে, হয়তো মনে করেছি অ্যাচিভ করেছি জায়গাটা, ওই জন্যই আমি পেয়েছি। কিন্তু এই বলে এইটা না, ওইটা পেয়েছি বলে আমি ভগবান হয়ে গেছি, একদমই না। আমি কোনোদিনই ওরকম না। এছাড়াও আমার ঝুলিতে অনেক কিছু আছে, ঠিক আছে, তবু যেগুলো আছে আছে, আমি অত মাথা ঘামাই না। তুমি আমাকে কখনো যদি রাস্তায় দেখা হুট করে, আমি কিন্তু রাস্তায় বসে কাজ করি, আবার তুমি একটু আগে আমাকে অফিসে দেখলে আমি চেয়ারে বসে আছি, একই মানুষ কিন্তু ওইখানেও একই রকম পাবে যে আমি চেয়ারে বসে আছি বলে মানে কারুর মাথায় নিয়ে এসে কেটে দেবো, আর রাস্তায় না, সেরকম না। ওই অভিনয়টা ঠিক আসে না, জাস্ট আসে না।
আমি খুব সাধারণ ভাবে চলতে পছন্দ করি, খুব সাধারণ। মানে মানে আমার এরিয়াতে গিয়ে তুমি যদি জিজ্ঞেস করো এর নাম কি, মানে খুব কম মানুষ হয়তো জানে, খুব কম, তার পার্সেন্টেজটা হয়তো 1%। নাম জানে? নাম জানে না। নাম জানে না? জানে না। মানে তোমার যে ডক্টর রিয়া শীল তোমার হ্যাঁ, নাম, জানে না। জানে না? না। কিন্তু তুমি কি যদি আমার এরিয়াতে জিজ্ঞাসা করো কে খাওয়ায়, হ্যাঁ, সেটা কিন্তু বলতে পারবে। বুঝতে পারলে? 1% লোক আমার নাম জানে, আর 99% লোক আমার কাজে আমার পরিচয়। আমি ওতে বিশ্বাসী, বুঝেছো, কর্মতে বিশ্বাসী। নাম কি হবে, নামটা তো মা বাবা দিয়েছে। তার আগে ডক্টরেটটা আমি আমার চেষ্টা করে করেছি, আবার একটা যে সব কত সব উপাধি অ্যাচিভমেন্ট। হ্যান ত্যান পেয়েছি, সেসব তো আছেই, সেসব থাকবে। বুঝেছো, ওটা নিয়ে সবাই কাছে গিয়ে আমি না এটা পেয়েছি, আমি না এটা হয়েছি, এটা দিয়ে কি হবে? যে তুমি লোকের সাথে ভদ্র আচরণ করো, ব্যবহার করো। আজ আছি কাল নেই, কালকে দুদিন হয়ে যাবে না থাকলে, লোক কিন্তু তোমার আচরণ, ব্যবহার, তোমার কর্মটাই মনে রাখবে। কিন্তু এগুলো মানুষ ভুলে গেছে। দেখো, মানুষ ভুলে গেছে, হয়তো আমি এক্সেপশনাল, ওই জন্য বলছি। হ্যাঁ, একটা জিনিস দিদি, তুমি তো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছো তোমার নিজস্ব। আমি যতদূর শুনেছি তোমার কাছে বা এরকম বাদবাকি যারা প্রতিষ্ঠানে লোক থাকে, যে টাকা দিলে কাজ করব, হ্যাঁ, কিছু হ্যাঁ, কিছু হ্যাঁ। মানুষ থাকে, আমি সবাইকে বলবো না কিন্তু, ঠিক আছে? টাকা দিলে আমি কাজ করব, টাকা না দিলে আমি কিন্তু কাজ করতে পারবো না। এটা কি কোনো দিক দিয়ে ঠিক? দেখো, আমাকে যদি তুমি জিজ্ঞেস করো, আমি বলবো যে হ্যাঁ, তার পেট চালাতে গেলে কিছুটা দরকার, বাট তার বাইরে গিয়ে অনেকে বেশি ডিমান্ড করে ফেলে বা এমন কিছু বলে ফেলে যেটা তোমাকে দিতে পারো না। তো সেইগুলো কি ফেস করেছো তুমি তোমার প্রতিষ্ঠানে? অনেক করেছি। এবার আমি তোমাকে বলছি, দেখো, আমাদের যে অর্গানাইজেশন, আমরা যারা আছি তারা কিছু কিছু দিয়ে চালাই, ঠিক আছে? সেখানে কোনো জায়গা থেকে ডোনেশন আজ পর্যন্ত আমাদের আসেনি, কিন্তু কিছু লোকের ধারণা কোটি কোটি টাকা পায় আছে। অধিকাংশ লোকই আমাকে জিজ্ঞাসা করে তুমি এই কাজটা করছো, লোক আবার অনেকে এটাও জানে যে এটা আমি কাজ করি, আবার অনেকে বলে এটা কি 100 দিনের কাজ, মানে নানান রকম আছে মানুষ তো, ঠিক আছে? তো ভালো কথা, 100 দিনের যদি এরকম কাজ হতো তাহলে আমাদের হয়তো রাস্তায় নামতে হতো না, সেটা একটা কথা। আর একটা কথা তুমি জানো কিনা, 100 দিনের কাজে কিন্তু টাকা পায়নি অনেকে। হ্যাঁ। টাকা পায়নি তো অনেকে, হুম, হুম, শুনেছি হুম। আমি। পাইনি তো। তারপর দিদি বলো। তারপর একজন আমি একটা টিম তৈরি করেছিলাম, হুম, বুঝেছো? আর ধরো 2 বছর আগে, 2-3 বছর আগে একটা টিম তৈরি করেছিলাম। দেখো, আমাদের কাজটা হচ্ছে একটা টাইম আছে, ধরো তুমি তো আর সবসময় খাচ্ছ না, না, তোমার একটা টাইম আছে, তুমি দুপুরে একটা টাইমে লাঞ্চ করো, রাত্রিবেলা একটা টাইমে করো। আর ওদেরকে তো আমরা 2 টাইম খাবারটা দিই, আমরা তো 1000 টাইম খাচ্ছি, তাই না? সেটা কোনো দোষের না, যাই হোক, সেটা ভালোই। হ্যাঁ। এইবার ঘটনা হচ্ছে, আমি কি বলেছিলাম যে টিম আমি 10-12 জনের তৈরি করেছিলাম। এবার ধরো হুট করে আমি অসুস্থ হয়ে পড়লাম, কিংবা আমার ধরো খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেই জায়গাটায় তুমি একটু খাইয়ে ডিস্ট্রিবিউট দেবে, করে দাও বা খাইয়ে দাও। ঠিক আছে? কিন্তু বলতে নেই, ভগবানের আশীর্বাদে এরকম দিন হয়নি যে ওদেরকে ওই রকম লাগেনি এখনো পর্যন্ত। তো যখন আমি টিমটা তৈরি করলাম, এবার ওরা কি করলো, মানে যারা ছিল তারা মোটামুটি বাচ্চা, বয়স্ক, মাঝবয়সী সব রকম লোকই এলো প্রথমে। ওরা ভেবেছিল এখান থেকে মনে হয় কোটি কোটি টাকা পাওয়া যায়, ঠিক আছে, আমরাও কোটি কোটি টাকা পাবো। হ্যাঁ, দিদির তো একটা ফ্রেম আছেই, জানে। হ্যাঁ, দিদি চলে যাবো, এ নাচবে, এ গাইবে, মানে বিশাল কিছু ভেবে ফেললাম। আমি না হাঁ করে গেলাম, কি বলছে, আমি তো নিজেই মানে ক্যামেরার বাইরে থাকি। যাই হোক, হলো। যখন এলো ওরা, ওদেরকে আমি সত্যি কথা বলতে কারোর হাতে আমি ওই টাকা দিয়ে কাজটা আমি ঠিক পছন্দ করি না, এই কাজটা অন্তত। কারণ এই জিনিসটা হচ্ছে তোমার ভেতরের একটা আবেগ, ভালোবাসা যদি না থাকে, আমি টাকা দিতে 4টে লোক রাখতেই পারি, সে টাইমে খেতেও দেবে, কিন্তু ওর প্রতি ওর ফিলিংসটা কিন্তু থাকবে না, বুঝেছো? শুধু তোমার দায়িত্বটুকু থাকবে কি, হয়তো টাকা পাই আমি, এই একটা সময় এখানে দিতে হবে, 2টোর সময় ওখানে দিতে হবে, এইটুকুই শেষ। কিন্তু আমি কাজটা ওইভাবে দেখি না, যে দায় সারা, এটাকে বলে কি বলো তো, আমি কাজ করছি তো দায় সারা, এই দিয়ে দিলাম, ঝামেলা মিটে গেল। কিন্তু ওর আইকনটা, ওকে দেখে আমি বলে দেবো ওর কি হয়েছে, ও তো আমাকে বলবে না কানে কানে যে আমার এটা হয়েছে। তো যতক্ষণ ওই আত্মার সাথে আত্মাটা মিলবে, ততক্ষণ কিন্তু জায়গাটা আসবে না, বুঝেছো? তো ভালো কথা, তারা এলো সব, খুব ভালো, 2-4 দিন, 4 দিন, 10 দিন আসতো, ওদের কারোর হাতেই আমি টাকা দিতাম না।
তবে বলতাম কি, যার যেরকম অসুবিধা, ধরো কেউ ওষুধ কিনতে পারছে না, তাকে আমি Okay. মেডিসিনটা কিনে দিলাম, ঠিক আছে। কারো ধরো একটু থানা পুলিশের ঝামেলা হয়েছে কিছু, সেখান থেকে একটু ব্যবস্থা করে দিলাম। আচ্ছা, কারোর এই সমস্যা, কারোর ধরো একটা জামার অসুবিধা, কারোর এই অসুবিধা, সেইগুলো আমি দেখতাম। কি ধরো সন্ধ্যেবেলায় আমার সাথে সব, কাজে কেউ আসতো না, বেরাতো, টিফিনটা করতো, সেটা করিয়ে দিলাম। কিন্তু আমি আলটিমেটলি দেখলাম এতে লাভটা কে পাচ্ছে আমি সেটাই বুঝতে পারলাম না। সেই আমি বাচ্চাগুলোকে ডেকে নিয়ে আসছি, খাওয়াচ্ছি, পার্সেল করে করে, যারা যারা আসতে পারে না তাদেরকে পার্সেল করে করে পাঠিয়ে দেওয়া, সব আমিই তো করছি। আর উল্টে দেখলাম আর একটা জিনিস, তাও ঠিক ছিল, এত পর্যন্ত ঠিক আছে, আসছিস করছিস সব ঠিক আছে, তারপর দেখলাম আমার নাম করে করে আমি তো টাকা দিয়ে চাল কিনছি, মাংস কিনছি, ওদের খাওয়াচ্ছি। আমি যেহেতু ধরো আমার সাথে তুমি গেলে রাস্তায়, দেখলো লোক, 5টা লোক দেখলো এর সাথে আছে, ঠিক তুমি পরক্ষণে গিয়ে চালের দোকানে বলছো আমি ওই দিদির সাথে থাকি, আমাকে 2 কিলো চাল দাও, কুকুর খাওয়াই। হ্যাঁ, হ্যাঁ, এবার এরা কি অবস্থা! এতটাই এতটাই মানে চালাক। দেখো আমি বলেছি আমার লোকের নাম জানে না, কিন্তু আমার ফেস পেয়েছে যেহেতু, এবার লোক কি ভাবলো যে আমি তো বলেছি কানে আসবে না, কিন্তু আজ হোক কালো হোক আমি তো জানতে পারবোই। একদমই। এবার সে আমাকে বলছে জানো তোমার নাম করে চাল নিয়ে গেল 2 কেজি। আমি যে কেন দিলে? না বললো খাওয়াই। আমি বলছি কোনো দিন সিঙ্গেল ওয়ান ডে একদিন কেউ বলবে যে এই মানুষটা রাস্তায় কুকুর খাইয়েছে, তুমি চাল দিয়েছো কেন? দেবে না, আমার নাম করে আসছে বলে তুমি দিয়ে দেবে? এ কি, এটা আবার কি ধরনের? না, আমি যখন টাকা দিয়ে কিনছি তখন তারা যদি কেউ মনে ভাবে, সে তার আইডেন্টিটি ব্যবহার করুক, আমারটা কেন করবে? ঠিক কি না বলো না? আর সত্যি তো কুকুরকে খাওয়ায়নি সে। না, সে নিজে খাবে, কুকুরের নাম করে তোলা হচ্ছে চালটা। ইস, তো তাকে আমি সেই চালালাকেও বারণ করে দিলাম, তাতেও আবার তাদের রাগ হলো আমার প্রতি। আর নর্মালি কি বলতো, আমি শুধু কুকুরদের নিয়েই কাজ করি, আমি বলেছি না আমি দুদিকে হাঁটতে পারবো না। এবার ধরো বিড়ালের এই ওই, কারণ বিড়াল, সত্যি কথা বলতে বিড়াল নিয়ে আমি করি না, তবে আমি যার কিছু অসুবিধা হলে বলে দিই যে এই ওষুধটা খাওয়ালে ঠিক হবে, হ্যান ত্যান। কিংবা আমি খাওয়াতে এসছি, আমার সামনে যদি একটা বিড়ালও থাকে আমি তাকেও দিই, একটা কাককেও দিই, একটা ইঁদুর আসলে ইঁদুরকেও দিই, একটা পাখি আসলে পাখিকেও দিই, সেটা আমি দিয়ে দিই। কিন্তু আমি বিড়াল নিয়ে কাজ করি না। কিন্তু সেই মানুষটা দেখলো যে না, একে তো কোনোভাবেই আমি কিছু করতে পারছি না, এখন বিড়াল বিড়াল নিয়ে ঝামেলা কিরকম দেখো। বিড়াল বিড়াল নিয়ে মানে পাড়ার মধ্যে ধরো তুমি বিড়াল পোষো, তুমি ভালোবাসো, যেহেতু আমি কুকুর দেখি, ঠিক আছে, আর কুকুর বিড়াল হচ্ছে ধরো শত্রু, অধিকাংশ জায়গা, খুব কম জায়গায় দেখবে পাশাপাশি খাবে থাকবে হ্যান ত্যান ব্যাপার, শত্রু, এটা আমরা মানে পূর্বপুরুষ থেকে দেখে আসছি। এখন যদি কোনো মানুষ কোনো কুকুরকে মারে, আমি তোমাকে বলতে পারি তুমি যদি মারো যে তুমি কেন মারলে, কিংবা তোমাকে বোঝালাম যে তুমি মেরো না, এই করলে এই হয়, কি ওর একটা এই হতে পারে, তুমি না যদি শোনো, সেখানে আমি আইনগত দিক থেকে যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। কিন্তু একটা পশু যদি মারপিট করে, সেখানে আমার কি দোষ বলো? তুমি এইসব ফেস করো? ওই বাবা, মানে এই তো আমার ডেলি রুটিন। এটা কি বিড়ালটাকে কেন কুকুরটা মারলো, তুমি উত্তর দাও। এটা কি ধরনের কথা? না এইটা ফ্যাক্ট। আমার সত্যি হাসি পাচ্ছে এটা, মানে মানুষের কতটা মানে বুদ্ধি বলবো না, মানে অশিক্ষিত বলা যাবে না, কারণ তারা শিক্ষিত, মানে হাই লেভেলে শিক্ষিত, মানে নেশাটা বেশি করছে আজকাল মনে হচ্ছে আমার, কারণ আশেপাশে এখন যা দেখছি। এবার একটা জিনিস তুমি দেখো, মানে একটা ধরো বিড়াল, ঠিক আছে, একটা ইঁদুরকে মেরে ফেললো, তখন কিন্তু কেউ কাঁদে না, আহারে ইঁদুরটা মরে গেল, কাঁদে? তুমি দেখেছো কাউকে কাঁদতে ইঁদুরটার জন্য কাঁদতে? তাহলে ও তো একটা জীব, ওরও প্রাণ আছে, ওরও বাঁচার অধিকার আছে হিসাব মতো, তাহলে বিড়ালটাকে অ্যারেস্ট করা উচিত, একদম উচিত কিনা? কোনো বাঘ যদি কোনো মানুষকে মেরে ফেলে, তুমি কাদের হয়ে কথা বলছো? ওই মানুষগুলোর হয়ে কথা বলছো যে এরকম অ্যারেস্ট করা উচিত কিনা? তুমি ঘুরিয়ে চটটা মারছো ওদেরকে, আমি আজ জিজ্ঞেস করছি তোমাকে। না না, আমি ওইটা বলছি না, আমি ধরো কেউ কাউকে মার্ডার করলে তাকে তো অ্যারেস্ট করা উচিত, একদম মানুষ হিসাবে বলছি, বুঝেছো? তাহলে যখন একটা ইঁদুরকে একটা বিড়াল মেরে ফেলছে, তাহলে হিসাব মতো আসামি বিড়াল, তাহলে বিড়ালটাকে তো অ্যারেস্ট করা উচিত। আবার উল্টো দিকে দেখো, একটা বাঘ কাউকে অ্যাটাক করে মেরে দিল মানুষকে, তাহলে তো ওর ফাঁসির সাজা হয়ে যাওয়া উচিত,
হিসাব তো তাই বলছে, একদম। তাই না? কিন্তু আমরা কি করি, বাঘটাকে সংরক্ষণ করছি। সে মানুষ মেরে খেয়ে ফেলেছে, তাও আমি সংরক্ষণ করছি, লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে বলে। কিন্তু রাস্তার কুকুর নিয়ে যত জ্বালা। এবার ক্যালকুলেশনটা বোঝাও আমাকে, একটা প্রশ্ন করি এই বিষয়ে। বলো। এটা তোমাকে আমি মানে অ্যাজ আ পার্সন জিজ্ঞেস করছি। আমি মাটন খাই, ঠিক আছে, খুব ভালোবাসি। মাটনটা খাচ্ছি যেটা, সেটা হচ্ছে এটা কিন্তু প্রাণী, সেটাও একটা প্রাণী। প্রাণী। একটা কুকুর যে আছে সেও একটা প্রাণী, হুম তাকে আমি ভালোবাসছি, সবকিছু হুম করছি। হুম হুম। কোনো জায়গায় আমি একটু সেলফিশ হচ্ছি না? যখন একটা পাঠা কাটা হচ্ছে হুম তখন আমি সেটাকে নিয়ে প্রোটেস্ট করি না, বা অন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ হুম। অন্যরকম প্রাণী হত্যা করে খাচ্ছে, সেটা নিয়ে কোনো প্রোটেস্ট নেই। কিন্তু কুকুরকে যখনই মারা হয় বা কুকুরকে যখনই কোনো, কেন কুকুরের বিরিয়ানিতে পাওয়া যাচ্ছে এখন, জানো না তুমি? রানাঘাটে চলে যাও। না আমি কিন্তু সেটাতে আসছি না, আমি প্রশ্নটা একবার শেষ করি একবার। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি তুমি কি বলেছো। হ্যাঁ। তো তাহলে কি এটা কোনো জায়গা দিয়ে কুকুরের প্রতি আমাদের বেশি ইয়ে বলে তাই জন্য, নাকি বাদ বাকি প্রাণীগুলো না, প্রাণ সেরকম নেই? না, ব্যাপারটা কি জানো তো, একটা জিনিস একটা জিনিসের উপর নির্ভরশীল। তাহলে ছাগলটা তো ঘাস খাচ্ছে, গরুটা তো ঘাস খাচ্ছে, তাহলে হুম, ঘাসগুলোর জীবন বরবাদ হচ্ছে না? হুম, হচ্ছে কি হচ্ছে হচ্ছে না? নিশ্চয়ই। এই যে ধরো আমরা যে ওদের মুরগি যে ইয়ে করছে, ফার্মে হচ্ছে, পোল্ট্রি মুরগি। পোল্ট্রি ফার্মে হচ্ছে, তাহলে তাদের জীবন নষ্ট হচ্ছে না? বলো। এটা তো একটা সার্কেল, তাই না? এটা তো সার্কেল, তো ঘাস খাচ্ছে, তারপর তাকে একজন খাচ্ছে, তাকে একজন খাচ্ছে, এটা হচ্ছে। হুম। আমরা কি সবকিছু ঠিক করতে পারবো? তাহলে তো করাপশনই বন্ধ হয়ে যাবে। সম্ভব? তো এই খাওয়াটা তো করাপশন না, এটা তো নিড, নিট দরকার। তো, সেটাই তো বলছি, তাহলে নিট তো। কুকুরের সাথে যখন হচ্ছে তখন সেটা ব্রুটালিটি। হ্যাঁ, যখন প্রাণী মানে এই তৃণভোজী প্রাণী যাদেরকে খাওয়া হচ্ছে তার সেটা ঠিক বা নিড বলছি, আমরা নিড যখন বলি। কারণটা কেন, মানে আমি এটা যে, জগদীশ চন্দ্র বলেছে গাছেরও প্রাণ আছে, হ্যাঁ বলেছে তো, একদম। ওরাও কাঁদে, হুম। তোকেও তো খাওয়া হচ্ছে। না ইভেন আমরা তুমি কিন্তু বাইরে, গাছ খাই, গাছ কি খাচ্ছি, আমরা তো গাছের ফল খাই। ও মা, তোমার তো হাত আছে, এখন যদি তোমার আমি হাতটা একটু কেটে দিই, হ্যাঁ তোমার ব্যথা লাগবে না? একদম। তাহলে রক্ত কি বেরাবে না? তোমার কি কষ্ট হবে না? সেরকম কি করবে বলো? মানুষ, ওই তো বাঘ তো খেয়ে ফেলছে, মানুষকেই খেয়ে ফেলছে। আবার দেখো গিয়ে মানুষের মাংস বাইরে বিক্রি হয়, হুম, দেখায় তো। হুম, হুম, তাহলে হুম। মানুষ খাচ্ছে না? তাহলে তুমি সেটা কি করে আটকাবে বলো? এই যে বলে, এই যে বিভিন্ন জায়গায় ধরো কালী পুজোয় বলি হয়, কিংবা বিভিন্ন জায়গায় বলি হয়, কোনো জায়গায় লেখা আছে যে মা নিজে বলেছে বলি দে? বলি মানেটা কি? বলি তাও তো দেয়, আগে মহিষ হতো, মহিষটা এখন হয় না, এখন এই পাঠা বলি, হ্যান ত্যান বলি, এসব হয়। তো তুমি কি এটা সাপোর্ট করছো নাকি না, একদমই না, কেন? একদমই না। বলিটা দেখো, তুমি কি ঠাকুরকে কোনোদিন চোখে দেখেছো সামনে? ঠাকুর কি তোমাকে এসে বলে গেছে পাঠাটা আজকে আমাকে বলি দে? বলেনি তো। যদি আমি প্রমাণ করে দিতে পারি, কি করবে না আমি যদি তোমাকে প্রমাণ করে দিতে পারি, বলো? কারণ কিছু কিছু পুরাণে লেখা আছে, তুমি যে পুরাণের কথা বলছো সেটা হচ্ছে বিষ্ণু পুরাণ। হুম বিষ্ণু পুরাণে বলি প্রথা নেই, হুম কিন্তু বাদবাকি যে যে পুরাণগুলো আছে সেখানে কিন্তু বলি আছে। তো সেই জায়গা হিসাবে কিন্তু দেখতে গেলে বলি প্রথাটা আজকে থেকে না, অনেক দিন ধরে আছে। কারণ হচ্ছে আমরা যখন কোনো প্রাণীকে বলি দিই তার মধ্যে সেই বিষয়টার দানটা করে দিই, মানে ধরো না তোমার মধ্যে একটা খারাপ কিছু ব্যাপার আছে বা তোমার কোনো নজর আছে, সেটা তন্ত্রের দ্বারা, যদি আমি ভুল করে থাকি অডিয়েন্স আমার টুকবে, তন্ত্রের দ্বারা তার ভেতর সেই খারাপ জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়। এবার মাকে আমি যখন উৎসর্গ করছি সেই জিনিসটাকে, মা আমার আমার ভেতর থেকে যেন এই জিনিসটা বেরিয়ে যায়, তখন সেটা বলি দেওয়া হয়। এটা হচ্ছে ম্যাটার। এবং বর্তমানে এমন একটা সময় এখন চলছে, বিষ্ণু পুরাণ নিয়ে বেশি মানুষ মাথামাতি করছে যে বলি দেওয়া যাবে না, হুম। মাটন খাওয়া যাবে না, মানে ভেজ হয়ে যাওয়া পুরোপুরি। এটা হচ্ছে ম্যাটার, এটা বিষ্ণু পুরাণে আছে। তা আমি সেই হিসাবে তোমাকে জিজ্ঞেস করছিলাম যে তাহলে কি মানে এই জিনিসটা ঠিক হচ্ছে, সেটা জানতে চাইছি। আমার তো বলিটা ঠিক লাগে না। না, ঠিক আছে, আর পার্সোনালি এটা, ভাবে তুমি বলছো এটা। এটা যেটা বললে তুমি তন্ত্রের ব্যাপারটা, এটা হুম। একমাত্র যারা এটা নিয়ে হ্যাঁ কাজ করে তারা হুম, বলতে পারবে বেটার আমার থেকে। হুম,
ঠিক আছে, এই ব্যাপারে তো আমি সেরকম কিছু বলতে পারবো না। না তাহলে আমাদের যে কেন প্রশ্নটা কি, ছিল, হ্যাঁ ধরো তুমি বললে যে তোমার খারাপটা ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে হুম সেটা বলি করা হচ্ছে, হুম তুমি দেখতে পাচ্ছ? হুম কি করে দেখতে প্রমাণ পেলে? আছে। দেখো আমি তো তান্ত্রিক না, কিন্তু অনেক তান্ত্রিকদের সাথে যখন কথা বলেছি তারা হ্যাঁ। সেরকম ভাবে কাজ করছে। আর একটা কথা যদি তুমি শুনে থাকো যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে তর্কে বহুদূর। বহুদূর, হ্যাঁ। ঠিক আছে, এটা যদি আমি তর্ক করি তাহলে তোমার তোমার এই ব্যাপারটাতে আসবে না তাহলে। ঠিক আছে, মানুষের বিশ্বাসটাকে তুমি নষ্ট করতে পারবে না। সেটাই, যে আজকে যেটা আজকে আমি ঠিক মনে বারাসাতে করে। তোমাকে আমি বলি, বারাসাতে একটা ঘটনা আমি দেখছিলাম। রাস্তা তো সরকারের রাস্তা, রাস্তা প্রতিদিন পরিষ্কার টরিষ্কার করা হয়, কিন্তু একটা মহিলা দরজার সামনে কি করেছে, দরজার যে দরজা কি, দরজার যতটা মানে কি বলবো বেদি দেওয়া থাকে হুম হুম জায়গাটায়, হুম। ওখানে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে রেখেছে কেন? যাতে কুকুর। কুকুররা ওখানে না আসে। এবার কয়েকটা অর্গানাইজেশন খুব হেভি হেভি মানে কাঠখোট্টা টাইপের, জানি না, নামটা ভুলে গেছি, সরি আমি। কাঠখোড়া তারা রেগে গেছে, কাঠখোড়া তারা খারাপ লেগেছে অবশ্যই। যে কুকুরের যে নাকটা হয় না, নাকটা খুব মানে সেন্সিটিভ হয় ওদের। নাকটা ভেজা ভেজা থাকলেই নাকি কুকুর ভালো, শুকিয়ে গেলেই কষ্ট, মানে ওদের শরীর খারাপ। এবার ভেজা ভেজা থাকলে কি হচ্ছে, ওই জিনিসটা যখন টানছে শুকতে ভেতরে, ভেতরে টানছে, এবং এই যে জায়গাটা যখন লেগে যাচ্ছে না, জ্বলছে। জ্বলছে। আর কুকুরটা মানে পাগলের মতো এদিক করছে, কিছু করতে পারছে না, কারণ ওর হাতে নেই সেই জিনিসটা। এরকম করতে করতে অনেক কুকুরে এরকম লেগেছে। এবার লোকেরা খবর দিয়েছে, খবর দিয়ে গেছে, তার বক্তব্য হচ্ছে এখানে খাচ্ছে, আপনারা খেতে দিচ্ছেন, হাগছে, এই জন্য আমি এরকম করবো, এটা আপনি যা করার করে নিন। তো মানে তোমার সাথে আমি শেয়ার করছি ব্যাপারটা, যে মানুষ এতটা ব্রুটাল হয়ে গেছে যে, আচ্ছা, ওটা যদি ওনার নিজের সন্তানের সাথে করা হতো কিরম লাগতো? না হ্যাঁ, আমি এটাও আসতাম আমি তোমার কাছে, যে নিজের বাড়ির লোক হতো, নিজে যদি একটা গোল্ডেন রেট্রিভার রাখতো, রটউইলার রাখতো, স্পিচ রাখতো, বা আরো ভালো ভালো বড় বড় গ্রেট ডেন রাখতো, তাদের সাথেও কি সে সেম করতো? কারণ কুকুরটা তো ঘরে থাকলেও যেখানে সেখানে হেগে দেয়। না, তুমি কুকুর বাদ দাও না, নিজের সন্তানকে কি যদি করতো, এটা কিরম লাগতো? কুকুর ছেড়ে দাও, ওটা তো কুকুর, ওটা বাদ দাও। আমরা বিভিন্ন কি করি জানো তো, বিভিন্ন পোস্ট করি, প্লাস হচ্ছে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। মানে আমরা ধরো একটা অটো নিয়ে বেরাই, হুম পাড়াতে হুম হুম ঘুরি, হুম ঘুরে বিভিন্ন লোককে বোঝানো, ঠিক আছে, যে ধরো কোনো অসুস্থ কুকুর যদি আপনি দেখেন, সেটা আপনি আপনার আশেপাশে যারা ডগ লাভার আছে তাদেরকে খবর দিন, কিংবা লোকাল কোনো যদি থাকে হুম সেখানে গিয়ে যোগাযোগ করুন, একটা প্রাণ বাঁচাতে সাহায্য করুন। কিছু না, একটু জল দিয়ে রাখুন, ঠিক আছে। এই যে ধরো খুব রোদ, যেই সময়টাই গেল খুব তাপ, হ্যাঁ, আমরা একটা জায়গায় হাঁড়ি বসিয়েছি, পরের দিন দেখছি হাঁড়িটা ভেঙে ফেলে দিয়েছে। আদৌ সেই জায়গায় কোনো লোকের কাজেও আসে না, লোক বসে না, দাঁড়ায় না, কিছুই না, বুঝেছো? কেন ওটা থাকবে? ওরা জল খাচ্ছে, তাতেও লোকের প্রবলেম। ওরা একটু এসে যদি এই অত রোদের মধ্যে, তাপের মধ্যে জল খায় কেন? সেটা ভেঙে ফেলে দেয়। তাহলে এরা কি মানুষ বলে নিজেদের পরিচয় দেয় কি করে? আমি তো সেটাই বুঝি না। এদের না আছে মান, না আছে হুঁশ, তাহলে হলো কি করে মানুষ? আমার মনে হয় কি বলতো দিদি, এদেরকে দিয়ে না ভগবান করিয়ে নেয়, যে না তুই পাপটা কর, এবার ফলটা তুই ভোগ কর। ফল কিন্তু ভোগ করে, ভোগ করে কিন্তু। গ্যারেন্টি গ্যারেন্টি করে। তুমি, আমি যে এই বাচ্চাটার কথা তোমাকে বলছিলাম, যে 8 মাস ধরে ট্রিটমেন্টটা করছিলাম হুম আমি, হুম হুম হুম। সেই বাচ্চাটা মানে ওকে আমি কোথা থেকে পেলাম, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, 3টে মতো ছিল, একটা বোধহয় মারা গেছিল, অনেকদিন আগে পেয়েছিলাম, এই এত বড় সাইজের, মানে অঝরে বৃষ্টি হচ্ছে, তোমার ধারণার বাইরে। ওরা রাস্তায় এরকম শুয়ে আছে, এরকম কাঁপছে, অঝরে বৃষ্টি হচ্ছে। তা আমি দেখলাম, মানে ওই জায়গাটায় আমি তখন খাবার দিতাম না, বুঝেছো, আমার চোখে আসলো প্রথম। তো ওকে আমি হালকা করে তুলে রাখলাম, তুলে আর একটু কাঠ টাঠ দিয়ে, পাশে ছিল কাঠ, দিয়ে ইট দিয়ে একটু সেট করে দিলাম। ওমা, তারপর আমি বললাম না, হয়তো খেতে পাই না এই জায়গাটায়, তাহলে আমি খাওয়া দাওয়া শুরু করি। যাই হোক, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা আবার কিরকম, আর যে মানুষ অনেক রকম, ছোট ছোট থাকলে বাবা কি ভাল লাগছে হাঁটতে, কি সুন্দর। পাপ্পি পাপ্পি। বাচ্চা যখন বড় হয়ে যায় আর ভালো লাগে না, কোথা থেকে এসছে এখানে, জায়গা পায় না, হ্যান না ত্যান না, জ্বালাচ্ছে। ভালো কথা। তো খাওয়া শুরু করলাম, তারপর কি করলাম, একটা ওখানটায় মানে কোনো কারোর কাজে আসে না, বুঝেছো, সেই জায়গাটা কি করলাম, একটা রক টাইপের ছিল, সেখানে আমি পুরোনো কিছু কাঠ দিয়ে, ইট টিট দিয়ে ঘিরে দিয়ে, তখন আবার শীতকাল পড়ে গেছে,
তখন কি করেছি, নিচে কিছু কাপড় ঠাপড় দিয়ে বাচ্চাগুলোকে রেখে দিয়েছি, রেখে দিয়ে একটা এরকম ছাউনি ঢাকনা মতো মতো করেছিল। দিয়ে ওদের আমি খাইয়ে দিয়ে চলে গেছি। এবার আমি আবার সন্ধ্যেবেলায় যাবো ওখানে, তার আগে আমার প্রয়োজন পড়বে না, আমি জানি ও থাকবে, ওর মা আসবে, খাওয়াবে, হ্যান ত্যান। মা গিয়ে দেখছি সন্ধ্যেবেলায় ওই জায়গাটা একজন পুরো জল ঢেলে দিয়েছে ভেতরটা। এ বাবা, ওইটু একটু বাচ্চা, কিন্তু জল ঢেলে দিয়ে কি করেছে জানো, মানে ওদের গায়েও জল ঢেলে দিয়েছে। আর ঠান্ডা, এমনিতে শীতকাল, বাচ্চাগুলো ঠক 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 করে কাঁপছে। আমি গেলাম, গিয়ে আবার ওদের তুলতাম, মানে একটা টাওয়েল বলো, একটা গামছা বলো, এইসবও আমি নিয়ে যাই রাস্তায় ওদের খাওয়াতে কখন গেলে। কোনটা দরকার পড়েছে? কোনটা দরকার পড়বে কি করে বুঝবো বলো? ঠিক আছে, আমার আমার একটা ব্যাগ থাকে, তাতে ওষুধ থাকে, কার কোনটা লাগবে। হ্যাঁ, সেই গামছা ঠামছা দিয়ে ভালো করে মুছিয়ে ওকে সাইড করে আবার নতুন করে কাপড় ঠাপড় পেতে দিয়ে আবার ওরকম। সে আবার বলছে এরম করেই মেরে ফেলবো, বলতে নেই সে মানে ভগবান তাকেও শাস্তি দিয়েছে, মানে সেও ধরো মরতে মরতেই বেঁচে এসছে আবার। এখন অবশ্য এইসব করে না। বুঝতে পেরেছে। এরকম মানে আমার কি বলবো, মানে ডেলি ধরো আগে অনেক বেশি হতো, বুঝেছো, 99 জন ছিল, আর এখন সংখ্যাটা অনেক কমে গেছে, তবে আছে, থাকবে থাকবে, এটা থাকবে, এটা কখনো শেষ হবে না, বুঝেছো। 99 থেকে এখন ধরো বলে না একটা সৎ সঙ্গে একটা স্বর্গবাস হয়, এখন ব্যাপারটা কি হয়েছে বলো তো, ধরো আমি পছন্দ করি না এদেরকে, তাও রোজ দেখছি 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 দেখছি, মানে সয়ে গেছে। ও তো বললেও খাওয়াবে, গালাগালি দিলেও খাওয়াবে, এই করলেও খাওয়াবে, কাউন্সিলরের কাছে বলে আসলেও খাওয়াবে, আর কি লাভ বলে বলে বেকার। ও যখন যার মনে হলো এই তো খাচ্ছে আর হাঁকছে, এখানে এটা ট্যাগ, এদের আর কাজ কি। কিন্তু একটা জিনিস দেখো, রাস্তাটা সরকারি, তোমার যেরকম অধিকার ওরও তো সেম অধিকার। একদম। এবার ধরো প্রতিদিন হ্যাঁ, পরিষ্কারও করা হয়। না ব্যাপারটা কি হয়েছে, না আমাদের ওয়ার্ডেও করে, হুম। এখানে কিছু ব্যাপার আছে, ব্যাপারটা না, হচ্ছে পরিষ্কারের কথা বলি, যদি পায়খানা বাথরুম যদি করা থাকে, হ্যাঁ সেটা তো সরকার থেকে পরিষ্কার করা হচ্ছে তো রাস্তা। হ্যাঁ, এটা তো, এটা দেখো ওয়ার্ড তো কাউন্সিলরের আন্ডারে, আমাদের আন্ডারে তো নয়, না। ঠিক আছে। আর তাদের আন্ডারে কাজও করছে, ছেলেরা কাজ করছে, এমন তো না যে এক্ষুনি পটি করলো বলে সে এক্ষুনি এসে তুলে নিয়ে চলে যাবে, তা তো নয়, তার তো একটা সার্কেল আছে, সে ঘুরতে ঘুরতে আসবে, কি আজকে করলো কালকে নিয়ে যাবে। একদম। আর সকালবেলা ইভেন সময় তোমার করে যদি করে দেয়। খুব এমার্জেন্সি থাকে তাহলে বাধ্য হয় তোমাকে এক বালতি জল ঢেলে দিতে হবে, তাই না। তোমার এক্ষুনি দরকার পড়লে এক্ষুনি তার গাড়ি নিয়ে জমাদার চলে আসবে না পরিষ্কার করতে। এবার হচ্ছে ওয়ার্ডে পরিষ্কার করছে, হ্যান ত্যান করছে, তারপরেও তোমার কমপ্লেন কেন। একটা ছুঁচো তো পটি করে, করে না, কই আমরা তো বলি না রাস্তা দিতে, এই দেখো ছুঁচো পটি করেছে। মানে জায়গাটা কম খায়, ওদেরটা বেশি। আরে বাবা করে তো, জিনিসটা তো একই, ছোট বড় যাই হোক জিনিসটা তো একই, তাই না, এটা তো মানতে হবে মানুষকে। ভালো কথা। এবার আবার একটা জিনিস দেখো, এখন সব জায়গায় ফ্ল্যাট হয়েছে, আবার একটা মজার জায়গা দেখো, এখন যারা ওপরে থাকে তাদের এখন হাঁটু পায়ে কোমরে প্রচন্ড ব্যথা, বুঝেছো। সকালে যখন গাড়ি আসে ময়লার গাড়ি, তারা ওটা মানে ফেলতে, যে ময়লাটা যে ফেলবে তাদের সেই ইচ্ছা করে না, আর করেও না। সামনে যদি পুকুর থাকে টিস করে ফেলে দিল পুকুরটাকে, আচ্ছা, আর যদি রাস্তা থাকে রাস্তার মধ্যে ঢিস করে ফেলে দিল। এবার ধরো আমি আমার এরিয়াতে 2 টাইম খাওয়াচ্ছি, যেটা তোমাকে আমি একটু আগে বলছিলাম, দুবারের পরেও তো আমাদের খিদে পায়, ওটাই তো এনাফ নয়, তারপরেও খিদে পাচ্ছে, আমার ক্ষমতা 2 টাইম খাবার, আমি 2 টাইম খাওয়াচ্ছি। তারপরে যখন ওদের ধরো খিদে পাচ্ছে, তখন তো ওরা কিছু পাচ্ছে না, তখন কি করে ওই প্লাস্টিক গুলো টানে, ওরাও খাবার খোঁজে, যদি কিছু পেয়ে যায়, যদি কিছু পেয়ে যায়। তো যখন একটা প্লাস্টিক টানছে, ছিঁড়ছে, খুলছে, তখন জিনিসটা ময়লাটা ছড়িয়ে যাচ্ছে, তখনও কিন্তু ওই কুকুরটার দোষ। কিন্তু একবারও কেউ এটা বলে না যে ময়লাটা তুমি ফেলেছো বলে ও টেনেছে, তাই না। আমি যদি ময়লাটাই না ফেলতাম তাহলে ও নিশ্চয়ই 4 তলায় গিয়ে উঠে এসে আমার ময়লার ব্যাগটা নিয়ে এসে এখানে ময়লা করতো না। আমরা আমাদের দোষ দেখিই না, ওরা আমরা কোনো দোষই করি না, যত করে এই কুকুরগুলো। আর তার থেকেও বড় দোষ করে যারা এদের খাওয়ায়, ওরা খাওয়ায় বলেই এইসব করে বেড়াচ্ছে এরা, না হলে আমরা যদি একা থাকতাম এদেরকে জব্দ করে দিতাম। এদের জন্যই কিছু করতে পারছি না, মানে অনেকে আছে আমি জানি, এটা আমার এরিয়াতেও আছে, এর জন্যই কিছু করতে পারছি না, না হলে পিটিয়ে সোজা করে দিতাম।
অনেকেও মারতো, যারা করতো তারা এখন অনেক ভেবে চিনতে হ্যান তেন, আমার সামনে তো একদমই না। দিদি, সরকার থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে বংশবৃদ্ধি যাতে না বাড়ে, হুম। তো সেই ব্যাপারটা কি সরকার দেখছে বা এখনো তোমাদের হাতে এসছে সেই ব্যাপারটা? না, আমাদের হাতে কিছু আসেনি। তো এটা কারা করছে, সরকার কি করছে? সরকার কি করছে ভাই আমি তো বলতে পারবো না, কারণ সেই দিক থেকে দেখতে গেলে একটা তো সবকিছুর যখন ফান্ড আছে, হুম এদেরও একটা ফান্ড আছে, যতদূর আমরা জানি। হুম হুম আমরা যেহেতু রাস্তায় কাজ করি, হুম। ঠিক আছে, আমরা তো জানি, কিন্তু সেই ফান্ডের 1 পয়সাও আমরা পাই না। তো সবাই তো বলে যে তোমরা পাচ্ছ টাকা, না। বা পাড়ার লোকেরাই তো বলেছে তোমাকে। হ্যাঁ, পাড়ার লোকরা নিশ্চয়ই দেখেছে কোন ব্যাংকের অ্যাকাউন্টে এসছে, হয়তো দেখেছে। তা তুমি কোনোদিনও জিজ্ঞেস করোনি সরকারকে, কি? চিঠি পাঠাওনি যে আমাদের টাকাটা দিন, আপনারা তো পদক্ষেপটা তো বলে তো না, দিলেন। টাকা, দেখো এই যে যেরকম তুমি বললে যে পাড়ার লোকরা বলে যে টাকা পাই, আমি তাদের উদ্দেশ্যে একটা বলবো, না ওদের যখন এত অভিজ্ঞতা আছে খুব ভালো কথা। আমি যেই কাজটা করে ধরো কোটি কোটি টাকা পাচ্ছি, হুম, ঠিক আছে, কোটি কোটি মানে আমার বাড়িতে রাখার জায়গা নেই এত টাকা। বাবা। হ্যাঁ, তো সেই জন্য আমি চাই সবাই মিলে এই কাজটা করুক, তাহলে সবাই কোটি কোটি পাবে, কোটিপতি হয়ে যাবে সবাই, তাই না? তাহলে আমাদের অন্তত এত চাপ নিতে হবে না, কোথায় এই হলো ওই হলো সেই হলো। সবাই মিলে করলে ভালো, তো প্রফিট হুম। থাকলে বিজনেস ভালো চললে তো সবারই ভালো হবে বলো, ইনকাম হলে। তার উপর আবার প্লাস পয়েন্ট হচ্ছে কোটিপতি হয়ে যাবে, তাই না? তাহলে যারা এত কিছু বলে তারা কেন করে না? তারা যখন জানে কোটি কোটি টাকা পাওয়া যায়। আমি যা যদি জানতাম আমিও করতাম। ওদের মাথায় যে কেন এই আইডিয়াটা আসছে না আমি এটা বুঝতে পারছি না। ওদেরও তো করা উচিত। আমি চাই সবাই কোটিপতি হোক, আমি যেরকম হয়ে গেছি। মানে তুমি ঘুরিয়ে খুব চড় মারতে পারো লোককে, না মানে না। তুমি বলতে পারবে না যেটা অদৃশ্য চড় এসে গালে পড়ে গেল, কেউ জানেও না, ফিলও পাচ্ছে না, আইস, মেরে দিল একটা এক্ষুনি। মানে খুব ভালো লাগছে তোমার সাথে এই বিষয়গুলো কথা বলতে বলতে। তাহলে দিদি তুমি তাহলে সরকার থেকে কোনো হেল্প পাচ্ছ না? না, সরকার থেকে কোনো হেল্প পাচ্ছি না। এবং ধরো আমাদের এখানে স্বপন বাবু আছেন, হুম হুম অ্যানিম্যালের যে মিনিস্টার রয়েছেন, হুম ওনার সাথে আমি যোগাযোগ করেছিলাম। করার পর ওনাকে বলেছিলাম আমরা যে 1000টা ভ্যাকসিন করাই অন্তত, হ্যাঁ তুমি হয়তো বলবে কিংবা অনেক জায়গায় দেখবে যে এরকম হয় যে টাকা নিয়ে তারা কাজ করে না, হুম কিংবা হুম হুম অনেক রকম কমপ্লেন আছে, নেই বলবো না, না। আছে, এরকম হয়, সবাই তো সমান হয় না। তো যাই হোক, সেখানে আমি ওনার সাথে কথা বলে বলেছিলাম ওনাকে যে যেহেতু আমরা 1000টা করে ভ্যাকসিন করাচ্ছি, অন্তত 500টা সরকারি যে মেডিসিন সেটা তো আমি বিক্রি করতে পারবো না। না। হ্যাঁ, সেইটা আমাদের দেওয়া হোক, আমরা টোটাল আপডেট দিয়ে দেবো, প্লাস আমরা দেখিয়েছি আমরা আদৌ কাজ করি কি না, কি ব্যাপার বৃত্তান্ত। উনি আমাকে বলেছিলেন যে আপনি যা কাজ করছেন অনেক জায়গায় করে না, আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি নিরুপায়। একটা মন্ত্রীর উত্তর হচ্ছে না, আমি নিরুপায়, সেখানে আর কি করবেন। ইভেন উনি সাইন করে আমাকে অনেক জায়গায় এই বিল্ডিং ওই বিল্ডিং এ যান, ওখানে আমি গেছি শুধুমাত্র ওদের ডোজটা যাতে পাই ভ্যাকসিনের, টাকা না কিন্তু ডোজ। তো তখন ওরা আজ আসেনি, আপনি 2 মাস পর আসুন, 3 মাস পর আসুন। তারপর দেখলাম এই করতে গেলে আমার এই বছর কা বছর চলে যাবে, বাচ্চাগুলোকে আর ভ্যাকসিন করাতে পারবো না। তো কতদিন চলেছে তোমার যাওয়া আসা? অনেক দিন, মোটামুটি ধরো 6-7 মাসের ওপর চলেছে, কিন্তু কোনো রকম রেসপন্স নেই, বুঝেছো? কিংবা ধরো কোনো ফ্রি স্যাম্পল মেডিসিন, সেটাও আমরা পাই না কোনো জায়গা থেকে, কারণ এদের মেডিসিনের তো একটু দাম আছে, জানো সেটা, বুঝেছো? আবার আমাকে একজন আমাকে বলেছে পাড়া থেকে, তুমি এক কাজ করো, 50,000 টাকা আমাকে দাও, প্রত্যেক মাসে আমি এদেরকে খাইয়ে দেবো। মানে ও শুধু খাবারটা দেবে, তার জন্য তার স্যালারি 50,000 টাকা। এবার বলো। দিদি তুমি কি চাও যে এই কুকুরগুলো রাস্তায় না থাকুক, ফট করে অদৃশ্য হয়ে যাক? কেন? একদম না, একদম না, কেন অদৃশ্য হবে কেন? আর এই যে যেটা তুমি আমাকে একটু আগে বলছিলে স্টেরিলাইজেশনের ব্যাপারটা, হুম। আমি তো ওটা ওইভাবেই তোমাকে প্রশ্নটা করেছি। বিভিন্ন জায়গায় ধরো, এখানে আবার একটা কি জানো তো, এখানেও কিছু দুর্নীতি আছে। কিসের? ধরো এই যে যারা বলছে সরকার থেকে উদ্যোগ নিচ্ছে, কিংবা ধরো অনেক অনেক অর্গানাইজেশন ধরো করছে, এখানেও অনেক ফান্ড অনেকভাবে কালেক্ট করা হচ্ছে, ঠিকঠাক মতো কাজ করা হয় না, এইগুলো তো আছেই। এবার একটা জিনিস দেখো, তোমার পাড়াতে ধরো 10টা কুকুর আছে, হুম ঠিক আছে, ছোট বড় মিলিয়ে। এবার তুমি, এবার ধরো একটা
বাচ্চা দিল ধরো 4টে থেকে 5টা দিল, দেওয়ার পর 5টাই তো বাঁচবে না, তার মধ্যে 2-3টে তো হয় বাইক অ্যাক্সিডেন্ট হবে, নয় কোনো রোগ অসুখ হ্যান ত্যান, মারা যাবেই। এবার যেটা বলছে সব জায়গায় ধরে ধরে স্টেরিলাইজ করে দাও, তাহলে তাদের বংশটাই লোপাট হয়ে যাবে যদি সবাইকে ধরে ধরে এই জিনিসটা আমরা করে দিই। একদিক দিয়ে তো ভালো এটা, কোনটা ভালো? যাতে আমার দেখো তুমি আজকে যেটা দেখে তুমি যে কষ্টটা পাচ্ছ সেই কষ্টটা তো আর পাবে না। কিন্তু এই যে ধরে ধরে যে তুমি স্টেরিলাইজ করে দিচ্ছ, তারপর তো বেবি তো হবে না, না, তাহলে তারপর তাহলে একটা সময় গিয়ে বয়স হবে সে ওইরকম করতে শেষ। গেলে তাহলে তো তাদের বংশটাই লোপাট হয়ে যাবে হ্যাঁ সব তো জায়গায়, এই জন্যই তো এই মানে এই উদ্যোগটা সরকার নিয়েছিল যে যাতে লোপাট রাস্তা, হয়ে যায়। হ্যাঁ রাস্তায় কোনো কুকুর না থাকুক, রাস্তায় যে কুকুররা থাকে যাতে মানুষের এত প্রবলেম এত অত্যাচার করে তাদের উপর, সেই হিসাবে করা হয়েছিল। আমি কিন্তু ওটা বলছি না যে উধাও হয়ে গেলে খুব মজা হবে আমাদের বা রাস্তায় কুকুর নেই, এটার জন্য না, কিন্তু সরকার বলে আচ্ছা, সরকার চেয়েছিল যে যাতে এটা বংশবৃদ্ধির হওয়ার ফলে অনেক মানুষ ওদের উপর এমন এমন বাজে বাজে অত্যাচার করে, কালী পুজোতে অত্যাচার করে, হোলিতে অত্যাচার করে, নর্মাল দিন তুমি ফেস করে এই অত্যাচারগুলো ওদের উপর, সেই হিসাবে আমি তোমাকে জিজ্ঞেস করেছি। এইটা কোনো সলিউশন না, বুঝেছো? আমার ধরো কুকুর পছন্দ না বলে আমি ধরে ধরে সবটাকে মেরে দিতে পারি না। ইভেন এই যে অনেক কেস আসে যে স্টেরিলাইজ করার পর 1 সপ্তাহের মধ্যে ওরা মারা যায়, যদি ঠিকঠাক ভাবে ওটিটা না হয়। হ্যাঁ হ্যাঁ, বিশেষত ধরো খুব সরকারি জায়গাগুলোতে এই জিনিসগুলো হয়, মানে বলেন আমি প্র্যাকটিস করছি এদেরকে ধরে ধরে, কারণ তুমি তো পাঠিয়ে দিলে তোমার মতো, যেহেতু সরকারি জায়গা তুমি কিছু কমপ্লেনও করতে পারবে না। আর যেখানে ধরো 2,000-2,500 টাকা নেয়, তাও তুমি বলতে পারো আমি তো টাকা দিয়েছি, ওখানে তো টাকা দেওয়ারও ব্যাপার নেই। আমার অনেক কেস এরম হয়েছে যে পাঠিয়েছি, হয়তো 1 সপ্তাহ কি 15 দিন 1 মাস পর সে বাচ্চাটা মারা গেছে, এ বাবা, অজ্ঞাত কারণে, হয়তো এমন কিছু হয়ে গেছে ভেতরে বুঝতে পারেন। এই জিনিসগুলো হয়, বুঝেছো? মানে ডাক্তাররাও ভালো না দিদি। এই সরকারি জায়গার সত্যি কথা বলতে সেরকম বিশ্বাস করে আমি অন্তত পাঠাই না। আমি একটা বাচ্চাকে লাস্ট, আমার যে একটা বাচ্চা মারা গেল, বুঝেছো, কিছুই হয়নি, ওর একটা ফোবিয়া হয়েছিল, যেই ফোবিয়াটা কি জানো তো, ওই বাইক দেখলে দৌড়াদৌড়ি করা, যেটা তুমি নর্মাল দেখতে পাবে। হ্যাঁ এটা অনেক কুকুরের মধ্যে হ্যাঁ, দেখি। এটা কিরকম হয়, ওর 2টো বাচ্চা দিয়েছিল, বুঝেছো, একটা বাচ্চার ওপর দিয়ে একটা বাইক চলে গেছিল, ওটা তো ও চোখের সামনে দেখেছে। ও কি করে, বাইক দেখলেই দৌড়ায়, এতে লোকের অসুবিধা হয়। তা আমাকে বললো, যে আমি বললাম ঠিক আছে, একটা যে শক টাইপের একটা ট্রিটমেন্ট হয় 15 দিনের মতো, মানে শক দেওয়া হয়, দিলে ওটা ঠিকঠাক হয়ে যায়। অনেক সময় ওই জিনিসটা না মানে স্মৃতিটাকে ভুলিয়ে দেয়, বুঝতে পারলে, ওরকম একটা ব্যাপার। তো ভালো কথা, ওকে পাঠানো হয়েছে ওই কারণে, উমা ওকে অপারেশন করে দিয়েছে, করানোর পর বাচ্চাটা যে এসছে না, অত মানে অ্যাক্টিভ বাচ্চা, মানে ও কিছুই করতে পারছে না, আমি দেখছি অবাক, ওইরকম করে শুয়ে এসছে গাড়িতে, ওকে ধরে নামিয়েছে, নাবাতে গিয়ে ওর পায়ের থাবা এতটা কেটে গেছে, এইসব জায়গাগুলো ফুটো, বুঝেছো, সরকারি জায়গায় এরকম ট্রিটমেন্ট, এইসব জায়গাগুলো ফুটো হয়ে গেছে, মানে মুখে ভেতরটা সাদা হয়ে গেছে, মানে ওর রক্ত নেই গায়ে, এরকম একটা অবস্থায়। করেছেটা কি ওর সাথে? ঠিক মতো খাবার দেয়নি, উল্টো পাল্টা ট্রিটমেন্ট হয়েছে, আবার কি করবে। ওই যেই বাচ্চা অত মাংস খেতে ওকে ভালোবাসে, আমি ওকে গালে তুলে তুলে খাইয়েছি, বুঝেছো, অনেক ট্রিটমেন্ট করেছিলাম, আমিও করেছিলাম, কিন্তু ও আলটিমেটলি বাঁচলো না, পুরো ভেতরটা পুরো সাদা হয়ে গেছিল, মানে ব্লাড না থাকলে যেরকম হয়, অ্যানিমিয়া টাইপ একটা হয়ে গেছিল ভেতর থেকে, এমন না। এইগুলো আমাদের মানসিকতা যদি না বদলায়, সে কুকুর হোক আর যেই হোক, ঠিক আছে। তুমি এই যে বলছো স্টেরিলাইজ করার কথা, তাহলে তো কুকুরের থেকে তো মানুষ অনেক বেশি, তাহলে মানুষ এখানে ধরে ধরে স্টেরিলাইজ করছে না, বলো তো? আমাকে যখন কেউ বলে না স্টেরিলাইজ করে দিতে, আমি বলি আপনি এক কাজ করুন, আগে কে কে মানুষ স্টেরিলাইজ হতে চাইছে তার লিস্টটা আমাকে দিন, আগে আগে ওদের করিয়ে দেবো। হিসাব তো তাই বলছে ভাই, কুকুরের থেকে তো মানুষ বেশি, তাহলে তো মানুষকে আগে আটকাতে হবে, তাই না? একটা পাড়াতে কত কুকুর থাকে, মানুষের থেকে বেশি থাকে। এইসব নিয়ে বিভিন্ন বিষয় আমরা, ধরো এই কালী পুজো যেটা বললে, কালী পুজো, দোল, হ্যান ত্যান, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি অন্তত 1 মাস আগে থেকে, আমাদের ফেসবুক পেজে হ্যান ত্যান সবেতে চলে, অনেকটা কমেছে, অনেককে আমরা বলি,
ঠিক আছে, আমরা যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করি এই সব আমরা প্রচার করতে থাকি। প্লাস আমরা যে অ্যানিমাল অ্যাক্ট নিয়ে প্রচার করি, তার কি কি সেকশনে কি আছে, কি শাস্তি হতে পারে, হ্যান ত্যান, এই সব নিয়ে প্রচার করতে থাকি আমরা। আর দিদি আমাদের একটা কমন প্রবলেম আমরা দেখতে পাই পাড়াতে, যেটা হচ্ছে যে রাস্তাঘাটে না অনেক সময় রাত্রির বেলা মেনলি কুকুররা এক দল মিলে খুব চিল্লায়। তো এটা কি কোনো তাদের ফোবিয়া বা তাদের কি কোনো রকম প্রবলেম, মানসিক বা শারীরিক? এটা কোনো না না, এটা প্রবলেম না, এটা হচ্ছে ধরো এক হচ্ছে অন্য লোক ঠোক দেখলে এটা তো করবেই, স্বাভাবিক একরকম। আর সেকেন্ড কথা হচ্ছে যেটা আমরা দেখতে পাই না সেটা দেখার ক্ষমতা ওদের আছে। যেটা তুমি বলছিলে, এই ধরো অশরীর কিছু একটা আত্মা হয়তো চলে গেল, তার পেছনে ছুটে চলে গেল, ও সেই ক্ষমতা ওদের ভগবান দিয়েছে, এই জন্য এই জিনিসগুলো হয়, এছাড়া অন্য কোনো কারণে হয় না। এই দুটো কারণ, এক হচ্ছে আননোন পার্সন দেখছে, কিংবা এমন কিছু দেখলো যেটা তুমি দেখতে পেলে না, ওরা পেলো। বুঝেছো? আমি যে একটা বলছিলাম তোমাকে যে একটা আমি গ্রুপ তৈরি করেছিলাম এদের দেখার জন্য, আলটিমেটলি আমি দেখলাম যে আদৌ ওটা গ্রুপ ছিল না, কিছু মানুষ এসেছিল কিছু বেনিফিট নিতে। যখন সে দেখলো যে না এখান থেকে কিছু বেনিফিট পাওয়া যাবে না, তখন সে আস্তে আস্তে চলে গেল, কিংবা ধরো বদনাম করতে শুরু করলো, হ্যাঁ এই সব পায় আমাদের কিছু দেয় না, হ্যান ত্যান ব্যাপার। তো যখন আমার কানে কথাগুলো এসছে, টোটালটাই আমি এখন কোনো গ্রুপ নেই আমার, আমি রাস্তায় নিজে করি, আমার মা যথেষ্ট আমাকে হেল্প করে, কারণ এখন তো আমি অনেক দূরে থাকি, আমার পুরো টোটাল রান্নাটাই মা করে। বুঝেছো? এত জনের রান্না? হ্যাঁ, টোটালটাই মা দেখে, করে মা। আমার যে সামনাসামনি যেগুলো আছে শুরু করে দেয় মা খাওয়ানো 9:30 থেকে, সকালবেলায় মোটামুটি 9:30 থেকে 1:30 পর্যন্ত ফার্স্ট হাফের ধরো ওদের খাওয়াটা চলে আমাদের, তারপর আবার 3:30 থেকে ওই 6:30 পর্যন্ত চলে, বিকেল 6:30 পর্যন্ত। হ্যাঁ এটা চলে এই টাইমটাই। মানে তুমি এখান থেকে শেষ করে তুমি এখন গিয়ে মানে খাবার দেবে আবার? খাবার সময় হয়ে যাবে না ওদের, ওরা সব রাস্তায় বসে থাকবে। তো আমি যে যখন বললাম যে গ্রুপটা যখন এইসব হলো, যখন আমি বুঝতে পারলাম যে এরা এদের জন্য অন্তত ঠিকঠাক নয়, যে এই জিনিসটা ভেবে আমি এদেরকে নিয়েছিলাম। তারপর যখন এরা, তুমি যে গ্রুপের কথা বলছো, তারা যে নাম করে তোমার চাল ঠাল নেয়, ওদের ব্যাপারে বলছো? ওদের কথাই বলছি আমি। যখন আমি বুঝলাম যে না এরা ভালোবেসে আসেনি, নিজেদের স্বার্থের জন্য এসছে, তারপর এখন তো আমি নিজেই করি, আমার মা আমাকে যথেষ্ট সাহায্য করে এই ব্যাপারে। তার আর হচ্ছে কি আমি কাজটা কিভাবে করি, ধরো তোমার এরিয়াতে তুমি ভালোবাসো, ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গায় অনেকে ভালোবাসে, সবার সাথে আমি কানেক্টেড আমার এরিয়াতে। এবার তার কি সমস্যা হলো, আমি গেলাম দেখলাম ওষুধপত্র হ্যান ত্যান এই সেই, এই ব্যাপারটা আমি টোটালটা ঘুরে ঘুরেই করি। যেমন তাকে বলে আসলাম যে এইটা খাইয়ে দিও এই সময়টাই, এইভাবে করি। এখন আর এইসব ভূতদের নিয়ে কাজ করি না, যেখানে ভগবান রয়েছে, মানে ডগের উল্টো তো গড, ভগবান, তো ভগবান আর ভূতের সাথে তো এক হয় না, টোটালটাই অপোজিট। দিদি আমরা একেবারে শেষের দিকে আছি, আর শেষের দিকে মানে শেষই হয়ে এসছে। তোমার কেকে পডকাস্ট কেমন লাগলো, এবং তুমি তোমার প্রতিষ্ঠানের ব্যাপারে যদি কিছু বলতে চাও, আরো কিছু কিভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করলো কোনো পার্সন, আমি ডেসক্রিপশনে সবকিছুই দিয়ে দেবো, তোমার অর্গানাইজেশনের লিঙ্ক ঠিঙ্ক সবকিছু। তুমি কেমন লাগলো মানে কেকে পডকাস্ট? আমার তো খুবই ভালো লেগেছে, কারণ আমি প্রথমেই বলবো, প্রথম তুমি যে যোগাযোগ করেছো আমাদের সাথে, নিজে যোগাযোগ করেছো, ঠিক আছে, আমি তোমাকে ফেসবুক থেকে করেছিলাম, তুমি সেখান থেকে ফোন করেছিলে আমাকে। আমি এরকম অনেককেই পাঠিয়েছিলাম, ইভেন আমি অনেকেই ধরো বিভিন্ন মিনিস্ট্রি লেভেলে, ঠিক আছে, স্টেট বলো কিংবা সেন্ট্রাল বলো, সব জায়গায় আমি লেটার করেছি। হ্যাঁ, যারা যারা মানে বসে আছে সিটে, ইউটিউবে অনেককে করেছি, তাদের কোনো রেসপন্স ছিল না, ঠিক আছে। প্লাস যারা ধরো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, যারা কিনা তাদের ফেস ভ্যালু অনেক ফিল্ম স্টার বলো, তাদেরকেও করেছিলাম, তারা কেউই সেভাবে রেসপন্স করেনি, একমাত্র তুমি করেছো। সেই দিক থেকে দেখতে গেলে আমি খুবই খুশি হয়েছি যখন তুমি ফোনটা করেছিলে, আমি তখন রাস্তায় ছিলাম, তোমাকে বলেছিলাম। হ্যাঁ কিছুক্ষণ পর ফোন করছি। না ব্যাপারটা কি জানি না, আমি যারা দর্শকরা আছে বা যারা ইউটিউবেরা যা দেখছে দিদি, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা আমাদের জন্য বা সাধারণ মানুষের জন্যই আপনারা, মানে আমি আলাদা করে কোনো বড় কৃতিত্ব বা আমি কোনো রকম ভগবান হয়ে যায়নি যে আমি সবার SMS দেখি, সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, জন্য নাম্বারটাও আমি দিয়ে দিই।
যে আপনাদের কোনো রকম প্রবলেম, অনেকে প্রবলেমে ফোন করে, কেউ কথা বলতে ফোন করে, হুম। তো আপনারা রেসপন্স করুন। ঠিক আছে, করতে পারবেন না, একটা ছোট পোস্ট করে দিন, আপনাদের কমিউনিটি পোস্ট, তাদের এক একটা পোস্টে দিদি কত কিছু হয়ে যায়। অবশ্যই। ঠিক আছে, তো সেটা রিকোয়েস্ট রাখবো অ্যাজ আ ইউটিউবার, এখনো হইনি আমি, এখনো পথ চলা বাকি। আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আছে কৌশিক সেন বা কিংশুক সেনের তরফ থেকে বা কেকে পডকাস্টের তরফ থেকে। আর থ্যাংক ইউ দিদি আমাদের সময় দেওয়ার জন্য। এত এটা আর কিছু তুমি বলতে চাও? তুমি আমি মানে কিছু যদি তুমি রাখতে চাও রাখতে পারো, একদম ওটা শেষ করে দেবো আমি। আমি বলবো আহ, এটা শোনার পর, এই গল্পগুলো হুম। শোনার পর, কিংবা ডেলি আমি যা ফেস করছি এদের জন্য, হুম। এদের পাশে যদি কেউ সত্যি যদি দাঁড়াতে চায়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে। একদম। এমন না কি একদিন এলাম, ফেস ভ্যালু দেখালাম, হ্যান ত্যান অনেক কিছু হয়ে গেল, 2-4টে ফটো তুললাম, এটাই শেষ নয়। ফটো তোলা আর না তুলে হ্যান ত্যান অনেক কিছুই করা যায় এখনকার সময়। ঠিক আর আছে। দিদি তোমরা জন্মদিনে ধরে নাও কেউ চাইছে কুকুরদের বা সরি হ্যাঁ। তোমাদের যে বাচ্চা আছে, আমি ভুল হয়ে গেছে, তোমার যে বাচ্চাদের কিছু খাওয়াতে চাইছে, হ্যাঁ তো সেটা অর্গানাইজ করো হ্যাঁ তোমরা, হ্যাঁ হ্যাঁ। তাহলে খুবই ভালো। এরকম অনেকে যারা জন্মদিনে এরকম স্ট্রিট ডগস যারা আছে তাদেরকে খাওয়াতে চায়। আমাদের সেরকম কোনো ব্যাপারই নেই যে তোমাকে একটা এত টাকা অ্যামাউন্ট দিতে হবে। তোমার যা খুশি, তোমার যদি মনে হয় আমি একটা 20 টাকা দিয়ে বিস্কিটের প্যাকেট কিনে দিতে চাই, হুম। তুমি সেটাই দাও, আমরা সেটাই হাসি মুখে নেব। থ্যাংক ইউ দিদি। তো দিদি একদমই তো মানে শেষ হয়ে গেছে। হুম। শেষে আমরা একটা, যারা খুবই ভালো ভালো অতিথি এবং যারা আসছে তাদেরকে আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তুমিও একমাত্র মানে এমন একটা কাজ করছো যা ভগবান তুল্য। তাই জন্য আমাদের তরফ থেকে একটা গীতা তোমাকে দেওয়া হচ্ছে। দিদি, তুমি এটা আমাদেরকে থ্যাংক ইউ। তুমি দেখাতে চাও, দর্শকদের দেখাতে পারো। হ্যাঁ, আমিও শুভেচ্ছা জানাচ্ছি, তোমরা আগামী দিনে আরো বড় হও, ভালো থাকো, থ্যাংক আর ইউ। ভালোভাবে কাজ করো। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট ওয়ান অ্যান্ড অনলি ডক্টর রিয়া শীল, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার দিদি, নমস্কার।